আর কতদিন এসব চলবে ঐক্য? জানি না। এভাবে নিজেকে ধ্বংস করে কি পাচ্ছ তুমি বলো? নিজেকে তিলে তিলে ধ্বংসের মধ্যে একটা আলাদা সুখ আছে মা। এই ধ্বংস আমার অশান্ত হৃদয়কে শান্ত করে। কিন্তু তোমার সাথে সাথে যে তোমার আপনজনেরাও কষ্ট পাচ্ছে ঐক্য, তাদের কি দোষ বলো? আমি তোমার বিয়ের কথা ভাবছি ঐক্য। আপনাকে অনেকবার বলেছে আমি আর বিয়ে করতে চাই না। কেন বিয়ে করতে চাও না তুমি? একটা কারণ বলো। এমনি। ঐক্য, একটা মেয়ে তোমার জীবনে ক্ষণিকের সুখ হয়ে এসেছিল। এখন সে হারিয়ে ফেলা ক্ষণিকের এই সুখের তোরে তুমি নিজের জীবনটা এভাবে বরবাদ করতে থাকবে? আম্মু প্লিজ, এসব পুরোনো কথা এখন তুলবেন না প্লিজ। আর আপনাকে কে বলেছে আমি তার জন্য বিয়ে করছি না? তাহলে বিয়ে করতে রাজি হচ্ছে না কেন বলো? আম্মু, আমি চাই না আমার কলিজার সৎমায়ের অনাদরে বড় হোক। আমি ওর জন্য যত যাই করি, কিন্তু ওয়াফা সবসময় তো আমার সামনে বা আমি ওর পাশে থাকবো না। তখন আমার অগোচর ও সৎমার অত্যাচারে পিষ্ট হবে। এমনটা আমি কখনোই হতে দেব না। আমার আম্মা জানি আমার জীবনের একমাত্র প্রায়োরিটি, আর সারা জীবন ওই থাকবে। বাবা, যদি ওয়াফাকে সত্যিকারের অর্থে কেউ নিজের সন্তানের মতো করে আগলে নেয় তখন? এমন কেউ এই দুনিয়াতে নেই আম্মু, যেখানে নিজের আপন মায়ের দুধের সন্তানকে ছেড়ে চলে যেতে পারে। সেখানে আপনি ওর জন্য ভালো সৎমা খুঁজে আনবেন। হাস্যকর। হ্যাঁ, আনবো। দুনিয়াতে কোথাও না কোথাও এমন কেউ নিশ্চয়ই আছে, যে কিনা আমাদের দাদুমণিকে ঠিক মায়ের মতোই আগলে নেবে। তবে সেদিন না হয় বিয়ের কথা ভাববো। এখন এ বিষয়ে বাদ দিন। ওয়াফার স্কুলে দেরি হচ্ছে, আমার ওকে ঘুম থেকে তুলতে হবে। দেখিস বাবা, আল্লাহ তোকে আর তোর মেয়েকে আগলে রাখার জন্য কাউকে ঠিকই মিলিয়ে দেবেন, যে তোর জীবনটা আবার রাঙিয়ে দেবে। আমার মা হারা নিষ্পাপের নাতনি একজন মা ঠিকই পাবে, এই আমার বিশ্বাস। ডিভোর্স পেপারটা হাতে নিয়ে নির্লিপ্ত চোখের সামনে নতমুখে দাঁড়িয়ে থাকা সুদর্শন পুরুষটিকে দেখতে লাগলো আব্রুতি। পুরুষটির সম্পর্কে আব্রুতির স্বামী। একটু পর যে কিনা আব্রুতির প্রাক্তন হতে চলেছে। তারপর কোনা চোখে তাকালো অদূরে ওয়েটিং চেয়ারে উঁচু পেট আগলে ধরে রাখা বসে থাকা এক রমণীকে। বুক চিরে দীর্ঘশ্বাস বের হয়ে আসলো আব্রুতির। যার কারণে আব্রুতির সংসারটা ভাঙলো, আর সেই নারী তার বিচ্ছেদের সাক্ষী হতে এসেছে। ভাগ্যের সবচেয়ে নির্মম পরিহাস বলতে বোধহয় এটাই বোঝায়। একটা দীর্ঘশ্বাস আব্রতির বুক বিদীর্ণ করে বের হলো। আজ তার দীর্ঘ 6 বছরের নড়বড়ে সম্পর্কটার সুতোটা কাটা হবে। ততটা নড়বড়েও ছিল না বোধহয়, কিন্তু হঠাৎ সে ঝড়টা যদি না আসতো। ডিভোর্স পেপারে কলমটা ধরতে যেন জোর পাচ্ছে না আব্রতি। ধ্রুব তাকিয়ে দেখলো আব্রতির চুড়ি পরা গোলগাল ফর্সা হাতের কম্পন। ঢোক গেলে চোখ সরিয়ে পাশে ইরার দিকে তাকালো, যে কিনা সরু চোখে ধ্রুবর দিকে চেয়ে আছে। ধ্রুব চোখ সরিয়ে নিচু গলায় বলল, আরেকবার ভেবে দেখো আবৃতি, এরার তো তোমাকে নিয়ে কোনো সমস্যা নেই। কি হয় একটু কোঅপারেট করলে? ধ্রুবর কণ্ঠে স্পষ্ট আকুতি। সামনে দাঁড়িয়ে থাকা চরম মাত্রায় ঠকবাজ পুরুষটিকে নির্বিশেষ দেখল আব্রুতি। ওর এখন ধ্রুবর প্রতি সহানুভূতি আসছে। সত্যটা জানার পর থেকে বেচারার একটাই মিনতি, একটু মানিয়ে নাও। কেন? আব্রুতি কেন মানিয়ে নেবে? ওর কিসের ঠেকা? এই কথাগুলো বহু পুরানো, তাই আব্রুতির উপর তেমন কোনো প্রভাব পড়ল না। একই কথার পুনরাবৃত্তিতে আব্রুতি অবিচল গলায় বলল, আমি তোমাকে সহজে মুক্তি দিয়ে দিচ্ছি, তাতে শুক্রিয়া আদায় করে দ্রব্য। এখন যত সহজ ভাবছো, সবটা অতটাও সহজ না। আমাকে হয়তো অজ্ঞাত সহজভাবে ঠকাতে পারছো, কিন্তু জ্ঞানে তো সহজভাবে পালাতে পারবে না। সব ধর্ম, জ্ঞান, নীতির বাণীঝড়, কিন্তু দু নৌকায় পা দিয়ে আজ অবধি কোনো পুরুষ নারীকে শান্তিতে রাখতে পারেনি, আর না নিজে থাকতে পেরেছে, এবং এটাই চিরন্তন সত্য। বলেই আব্রুতি চোখের পলকে ডিভোর্স পেপারে সাইন করে দিল। আব্রুতির সাইনের পর কলমটা ধ্রুবর দিকে বাড়িয়ে দিল। ওর মুখটা হাসি হাসি। ধ্রুব ঢোক গিলে নিজেও সাইন করে দিল। একটা সামান্য কাগজে দুটো সই বদলে দিল একটা সম্পর্ক, যে সম্পর্কের সুতো মাত্র 5 বছরের মাথায় ছিঁড়ে গিয়েছে। অদূরে বসে থাকা ইরার বুকে হাত চেপে এতক্ষণে আটকে রাখা নিঃশ্বাসটাও ছাড়লো। মনে হয় এতক্ষণ দম আটকে বসেছিল বেচারি। আবৃতি প্লিজ, টাকাগুলো নাও, এগুলো তো তোমার হক। ধুবোর গলাটা বোধ করে একটু কাঁপলো। স্বাভাবিক কোনো ভালোবাসা না থাক, একটা জলজ্যান্ত মানুষের সাথে 5-5টা বছর এক ছাদের নিচে কাটিয়েছে।
মায়া না আসাটাই অস্বাভাবিক। আব্রুতি কাট কাট গলায় বলল, টাকাগুলো আমার দরকার নেই। যে সারা জীবন নিরাপত্তা দেওয়ার কথা ছিল সে তো দিল না, তাহলে এই সামান্য অর্থ আমাকে কি নিরাপত্তা দেবে? এগুলো না হয় আপনি কাউকে দান করে দিন। ধ্রুব মাথা নিচু করে নিল। ওর চোখ দুটো হঠাৎ কেন যেন জ্বলছে। এরা নিজের উঁচু পেট সামলে উঠে দাঁড়ালো, এগিয়ে এসে আব্রুতির একদম মুখোমুখি দাঁড়ালো, মেকি স্বরে বলল। মেনে নিলেই পারতে। আব্রুতি বহু কষ্টে নিজেকে শক্ত করলো। ওর জায়গায় অন্য কোনো নারী থাকলে হয়তো এই অনাচার সহ্য করতো না, কিন্তু আব্রুতির করছে, স্বইচ্ছাই করছে। স্বইচ্ছায় নিজের সতীনকে অবলীলায় স্বামীর ভাগ দিয়েছে, এখন স্বইচ্ছায় নিজের স্বামীকে মুক্ত করে দিয়েছে। তাতে যদি তার প্রাক্তনের বর্তমান স্ত্রী দুটো কটু কথা বলে বলুক না, সে সয়ে নেবে, সব সয়ে নেবে, কিন্তু কিছুতেই তার প্রাণ ভোমরাকে কাউকে দেবে না। আব্রুতি নিজের হাতের মোটা সোনার বালা দুটো দেখলো, যেগুলো শ্বশুর বউ হাতে ওকে বড্ড ভালোবেসে হাতে পরিয়ে দিয়েছিল, যেগুলো এই 5 বছর ওই দুটো হাতে শোভাবর্ধন করেছে। সেই শ্বশুর নামক মানুষটি তো আব্রুতির দীর্ঘ 5 বছরের সংসারের জীবনের খুঁটি ছিল। এখন না আছে সেই মানুষটা, আর না আছে বালাগুলোর স্বত্বাধিকারী। তাহলে এগুলো রেখে নিজেকে অপমানিত করে লাভ নেই। আব্রুতি হাত থেকে বালা দুটো খুলে ইরার হাতে তালুতে রেখে বলল। নিন, এখন স্বামীও আপনার আর এগুলোও। বালাগুলো দেখে ইরার চোখ জোড়া চকচক করে উঠল। ধ্রুবর সাথে যখন ওই বাসায় যেত, আন্টি সবসময় বালাগুলো দেখাতো। ইরার কত শখ ছিল এই বালাগুলোর প্রতি, কিন্তু কেউ একজন কয়েক বছর বালাগুলোর ভোগ করলেও অবশেষে এগুলো প্রকৃত হাকদার বালাগুলো পেয়েছে। ইরা বালাগুলো এক প্রকার ছিনিয়ে নিল আব্রতির হাত থেকে। আব্রতি হাসলো, এক দৃষ্টিতে তাকিয়ে দেখলো ইরাকে। হঠাৎ আব্রতির সাথে চোকাচোকি হতেই ইরা গমগমে আওয়াজে বলে, প্লিজ আবৃতি, আমার দিকে অন্তত এমনভাবে তাকিও না। নিজেকে কেমন ভিলেন ভিলেন মনে হয়। মনে রাখবে, ধ্রুব অলওয়েজ আমারই ছিল, আর তোমাকে তো ধ্রুবর থেকে যেতে বলেছে। শত হোক, একটা বাচ্চা আছে তোমার। কারোর সাথে স্বামী ভালোবাসা শেয়ার করার মতো নিম্ন মানসিকতা আমার নেই, মিসেস ধ্রুব ওয়াহিদ। ইরা দাঁতে দাঁত পিষল। কথাটা আব্রতি যে ওকে মেন করেই বলেছে বুঝতে বাকি রইল না। আব্রতি ফের অপরাধী মুখে দাঁড়িয়ে থাকা ধ্রুবর দিকে তাকালো, ঠোঁট বাঁকিয়ে বলল, আপনার ভালোবাসার স্বামীকে আপনি রাখুন, এই রকম ব্যক্তিত্বহীন কারোর সাথে থাকার রুচি আমার নেই। ইরা চিট বেরিয়ে উঠে বলল, মুখ সামলে কথা বলো আবৃতি। আমার ধ্রুবকে তুমি কোন সাহসে ব্যক্তিত্বহীন বলছো? ধ্রুব সবসময় আমাকে ভালোবেসেছিল, মাঝখানে তুমি উড়ে এসে ওকে আমার থেকে ছিনিয়ে নিয়েছিলে। আব্রতি উপহাসের সুরে বলে, আপনার স্বামী আপনাকে খুব ভালোবাসে, দেখলেন না তার মহান ভালোবাসার নমুনা। একদিন ভালোবাসাকে ছেড়ে বাবার পছন্দ করা মেয়েকে বিয়ে করে নিল, তার সাথে 5 বছর সংসার করে তার গর্ভজাত সন্তান রেখে আবার পুরনো প্রেমিকার কথা মনে পড়ে, তাকেও বিয়ে করে প্রেগনেন্ট করে ফেলল। বাহ, কি মধুর ভালোবাসা আপনাদের। আনএক্সেপ্টেবল। এই বলেই আব্রতি ফাইলটা নিয়ে প্রস্থান করলো। অপমানে মুখটা থমথমে হয়ে যায় ইরার, সাথে অত্যাধিক রাগে ওর ভেতরটা কিরমিরিয়ে ওঠে। আব্রতি যাওয়ার আগে ফের ওদের দিকে তাকায়, বজ্র কঠিন গলায় হুমকি দেয়, আমি সাপ সাপ বলে দিচ্ছি, ডিভোর্স পেপারে সই করার আগে আমি আপনার স্বামীকে বলে দিয়েছি যাতে আমার সন্তানের কোনো দাবি সে না রাখে। শুধুমাত্র এই জন্যই আপনারা জেলের ঘানি টানা থেকে রেহাই পেয়েছেন, মনে রাখবেন। আসি। এই বলে আব্রতি গটগট পায়ে হেঁটে চলে যায়। ধ্রুব মলিন চোখে সেই প্রস্থান দেখলো, ওর বুকটা হঠাৎ খা খা করে উঠলো। চোখের পর্দায় ভেসে উঠলো আবৃতির সাথে কাটানো এক একটা স্মৃতি। আবৃতির প্রতি ধ্রুবর হয়তো কোনো ভালোবাসা তৈরি হয়নি, কিন্তু তবুও বুকের কোথাও একটা চিনচিনে ব্যথা হচ্ছে। আরসানের মায়াবীর মুখটা ভেসে ওঠে। এখন নিজের ছেলেটাকে দেখতে হলে ধ্রুবর 1 সপ্তাহ অপেক্ষা করতে হবে। দরজা খুলে এখন আর ছোট্ট দুটি পা দৌড়ে আসবে না পাপা বলে, আর কেউ রোজ রাতে চকলেট না আনলে গাল ফুলিয়ে থাকবে না। এসব মনে পড়তে ধ্রুবর বুকটা ভার হয়ে আসে। এসব না হলে কি খুব বড় ক্ষতি হয়ে যেত? আধো অন্ধকারচ্ছন্ন ঘরটা দিনের বেলায়ও ঘরটা থেকে একটা গা ছমছমের ভাব আসছে। এসি ঠেলে দরজাটা খুলতেই একটা ভ্যাপসা গন্ধ এসে নাকি বাড়ি খেলো। অনেকদিন বন্ধ ঘর খুললো, যেমন উঠলো গন্ধ আসে তেমনটাই। ঐশীর চোখ গেল সরাসরি বিছানার দিকে। সেখানে এক দীর্ঘদেহী বিশাল মানব বিছানায় উল্টো হয়ে এলোমেলোভাবে ঘুমিয়ে আছে। ফর্সা উদাম শরীর, পরনে শুধুমাত্র একটা 3/4 শার্ট প্যান্ট। ঐশী হতাশ শ্বাস ফেলল। বেলা 12টা বাজতে চললো, এখনও জনাবের ওঠার নাম নেই। ওদিকে মা চিল্লাচিল্লির কানের পকা নাড়িয়ে দিচ্ছে। ঐশী এগিয়ে ওই মানবটির কাঁধে ঝাঁকালো। এই
এই ভাইয়া, ওঠ না, আর কতক্ষণ ঘুমাবে? একটু পর তো বিকেল হয়ে যাবে। ঐশী চিৎকারে মানবটি বোধহয় মহা বিরক্ত হলো। চোখ মুখ কুঁচকে পিটপিট করে চোখ খুলল। ঐশী চোখ দুটো দেখে ভয় পেয়ে গেল, অতিরিক্ত লাল চোখ দুটো। মানবটি বিরক্তি নিয়ে চোখ ঢলে উঠে বসলো। কয়টা বাজে? গম্ভীর গলায় জিজ্ঞেস করে মানবটি। ঐশী বলে, 12:20। ওইদিকে তোমার আম্মাজান ফিরে এসে গাল ফুলিয়ে বসে আছেন। তোমার সাথে নাকি আর কোনো কথাই বলবেন না তিনি? মানবটির কথা শুনে চিন্তিত মুখে উঠে দাঁড়ালো। উঠার সাথে সাথেই একটা বোতল গড়িয়ে পড়ল মেঝেতে। তা দেখে ঐশী গোপনে দীর্ঘশ্বাস ফেলে। টাওয়ালটা হাতে নিয়ে ওয়াশরুমের দিকে যেতে নিলে ঐশী বিষাদ মাখাই গলায় বলে ওঠে, ভাই, আর কত? এভাবে আর কতদিন চলবে? মানবটি ঠোঁট বাঁকিয়ে হাসলো। যতদিন এই দেহে প্রাণ আছে। ঐশী কাপা গলায় বলল। আর আম্মাজান, তার কি হবে? মানবটি মলিন হেসে বলল। তার জন্যই তো এখনো নিঃশ্বাসটুকু নিচ্ছে। এই বলে মানবটি ওয়াশরুমের দরজাটা ঠাস করে লাগিয়ে দিল। আর ঐশী ছল ছল চোখে সেদিকে তাকিয়ে রইল। কোথায় গেল তার হাসি খুশি সারা বাড়ি মাতিয়ে রাখা ভাইটা? তার ভাইটা তিলে তিলে নিজেকে শেষ করে দিচ্ছে, আর বোন হয়েছে কিছুতেই পারছে না। ওই কাল লাগেনিটার জন্য ওর মন থেকে শুধু অভিশাপ আসে, শুধু অভিশাপ। তোমার প্রাক্তন এত রাতে তোমাকে এতগুলো ফোন কল আর টেক্সট কেন দিচ্ছে ধ্রুব? আব্রতি ফোনটা ধ্রুবর দিকে বাড়িয়ে দিয়ে বলল, বড্ড শান্ত সে আওয়াজ। ধ্রুব আব্রতির হাত থেকে ফোনটা এক প্রকার ছিনিয়ে নিল। চারিদিকে এলোমেলো দৃষ্টি ফেলে কঠিন গলায় বলল, তোমাকে কতবার বলেছি আবৃতি, না বলে আমার ফোনে হাত দিবে না? তোমার ফোনে হাত দেওয়ার অধিকার আমার আছে ধ্রুব। ফোনটা অনেকক্ষণ ধরে রিং হচ্ছিল, তাই আমি নিয়েছি। ধ্রুব ভয় পেয়ে গেল, একটু ঢোক গিলে বলল, ওই একটু প্রয়োজন ছিল আর কি। তোমার সাথে এখন নতুন করে আবার তার কি প্রয়োজন বলো? ধ্রুব মেজাজে খেয়ে হারিয়ে বলল, বলে যেও না এরা আমার বন্ধু আবৃতি। আর বন্ধুর কাছে বন্ধু নিশ্চয়ই প্রয়োজন ছাড়া কল দিবে না, তাই না? আব্রতি নিষ্পাহ গলায় বলল। সেটাই তো জানতে চাইছি ধ্রুব, কি প্রয়োজন সে তোমাকে এত রাতে কল দিয়েছে? ধ্রুব আমতা আমতা গলায় বলল। মানে ওর কিছু টাকার হেল্প লাগবে। আব্রতি ফের কিছু বলতে নেবে তো এমন সময় 2 বছরের আরসান তার স্বরে চেঁচিয়ে ওঠে। ছেলের কান্নায় উদ্বেগ আব্রতি ও বেলা সব ভুলে ছেলের দোলনার কাছে ছুটে যায়। আর ধ্রুবর অগোচরে কপালের ঘাম মুছে হাফ নিঃশ্বাস ছাড়ে। বর্তমান শীতের বিকেলের বরফের মতো ঠান্ডা পানির স্রোতের নিচে আব্রতি স্তব্ধ হয়ে বসে আছে। প্রায় আধ ঘন্টা যাবৎ একইভাবে বসে এক নগরে ভিজে যাচ্ছে। কোনো স্বাভাবিক মানুষের পক্ষে এতক্ষণ এই বরফ শীতল পানির নিচে বসে থাকাটা অসম্ভবের ছিল না। কিন্তু জীবনের প্রচণ্ড ধাক্কায় হয়তো অনুভূতিবাহ্য জ্ঞান সাবলো পেয়েছে আব্রতির। মানস্পটে ভেসে চলেছে অতীতের কালো পাতার স্মৃতিগুলো। ওই দিন রাতে ধ্রুবর ফোনে ইরার যতগুলো কথা থেকেই আব্রতির মনে প্রথম সন্দেহ দানা বাঁধতে শুরু করে। বলা হয় নারী দিয়ে ষষ্ঠ ইন্দ্রিয় নাকি পুরুষের চোখের ভাষা খুব সহজেই পড়তে পারে। ধ্রুব হয়তো খেয়াল করেনি ততটা, কিন্তু ওই দিনের পর থাকতেই আব্রতি ধ্রুবর অগোচরে ওর ওপর নজর রাখা শুরু করে। অনেকক্ষণ যাবৎ বাথরুমের দরজায় কড়া নাড়তে আব্রতির মা জাহানারা বেগম এত বড় একটা কাণ্ড করে এসে আব্রতি কারোর সাথে কথা বলেনি, না দিয়েছে কাউকে নিজের কর্মের কৈফিয়ত। সোজা গোসল করবে বলে যে বাথরুমে ঢুকেছে, বের হওয়ার নামই নেই। জাহানারা বেগম সাহস করে আর কিছু জিজ্ঞেস করতে পারেনি, কিন্তু মাতৃ মন ঠিকই বুঝেছে মেয়ে সব কিছু শেষ করে এসেছেন। এতক্ষণে হয়ে যাওয়ার পরও যখন মেয়ে বাথরুম থেকে বের হচ্ছে না, তখন জাহানারা বেগমের পৌর কপালে চিন্তার ভাঁজ ফুটে ওঠে। এমনিতেই অনেকক্ষণ যাবৎ মেয়ের জন্য কাঁদছিলেন, এখন মেয়ের চিন্তায় পৌর শরীরটা কাঁপছে ভদ্রমহিলার। মেয়েটা আবার না নিজের সাথে কিছু করে বসে। অনবরত দরজার শব্দে আব্রতি চোখ তুলে তাকায়। আব্রতি অনেকক্ষণ ধরে ভেজার দারুণ চোখ দুটো লাল হয়ে গেছে। হঠাৎ চোখ বেয়ে 2 ফোঁটা জল সেই ঠান্ডার পানির সাথে মিশে তার অস্তিত্ব হারালো। যেমনভাবে আজ আব্রতি সারা জীবনের জন্য হারালো নিজের স্বামী নামক সত্তা। জাহানারা বেগম এবার ভয়ে চিৎকার করতে যাবেন, এমন সময় হট করে বাথরুমের দরজাটা খুলে যায়। একটা সাদা রঙা সালোয়ার কামিজ পরে, পরনে আকৃতি, চুল বেয়ে টপটপ করে পানি ঝরছে। জাহানারা বেগম মেয়েকে দেখে আঁতকে ওঠে, কেননা সাদা রং জামাটার মতো ও সারা মুখোশই সাদাটে হয়ে আছে, যেন মৃত কোনো লাশ দাঁড়িয়ে আছে জাহানারা বেগমের সামনে। তিনি মেয়ে 2 গালে হাত বুলিয়ে কেঁদে ফেললেন। এ কি মা, তোর শরীরটা এত ঠান্ডা হয়ে আছে কেন? তুই কতক্ষণ ধরে পানিতে ভিজেছিস? চুলের পানিগুলোও তো মুছিসনি। জাহানারা বেগম আব্রতিকে টেনে নিয়ে খাটে বসালেন। তস্ত শাড়ির আঁচল টেনে মেয়ের চুলগুলো মুছে দিতে লাগলেন। মুছতে মুছতে মেয়েকে বকুনি দিতেও ভুলছেন না।
যেন কিছুই হয়নি, সব একদম স্বাভাবিক। আগে যেন কলেজে যাওয়ার আগে আবৃতি ভেজা চুল মুছে দিতেন, ঠিক তেমনভাবেই বকতে বকতে আবৃতির চুলগুলো মুছে দিচ্ছেন তিনি, কিন্তু ঠিকই চোখ দুটো অশ্রুসিক্ত। মা, জাহানারা বেগম চোখের পানি মুছে নিজেকে স্বাভাবিক করলেন, বললেন, হ্যাঁ মা, বল। আয়শান কই? ও ঠিক আছে, আহানের কাছে। একটা কথা বলি, শোনো। জাহানারা বেগম গলা ছেড়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, বল না মা, শুনছি। আমার ইদ্যত শেষ হলে চাচুকে বলবে পাত্র দেখতে, আমি বিয়ে করব। শহরের বুকে আলো আধারিতে মাথা তুলে দাঁড়িয়ে আছে এক রাজকীয় বাড়ি। শেষ বিকেলে সূর্যের ম্লান আলোয় জলজল করছে বাড়ির নেম প্লেটটা। বাড়ির নাম চৌধুরী বেলা। আম্মাজান, লনের সবুজ ঘাসের উপর সূর্যের লাল আভা আড়াআড়িভাবে পড়েছে। যেখানে দেখা ছোট্ট টি টেবিলের চেয়ারে একটা 5 বছর পাঁচেকের মেয়ের বুকে হাত বেঁধে গাল ফুলিয়ে বসে আছে। পরনে একটা স্কাই কালারের স্কার্ট আর সাদা টপ, বেশ লম্বা চুলগুলো একটা বো ক্লিপ দিয়ে আটকানো। যে কেউ প্রথম দেখাতে আদুরেই বাচ্চাটাকে দেখে মুগ্ধ হতে বাধ্য। কেউ তার ভরাট কণ্ঠে আদুরের স্বরে আম্মা জান বলে সম্বোধন করলেও সেই অতি নাদুস নুদুস বাচ্চাটার কোনো ভাবাবেগ নেই তাতে। সে পূর্বের মতোই লাল স্ট্রবেরির ন্যায় গাল দুটো ফুলিয়ে বসে আছে। একটা ট্রাউজার আর কালো টি শার্ট পরিহিত উজ্জ্বল শ্যামবর্ণের লম্বাটা এক পুরুষ হাঁটু গেড়ে মেয়েটার সম্মুখে বসলো। বড্ড আদুরে সুরে ফের ডেকে উঠল। আম্মাজান কথা বলবেন না পাপার সাথে? বাচ্চা মেয়েটা মুখ ফিরিয়ে নিল। ঈষৎ রাগান্বিত গলায় বলল, না, তোমার সাথে কোনো কথা নেই পাপা। তুমি আজ আমাকে ক্লাস থেকে আনতে যাওনি। মানবটি দীর্ঘশ্বাস ফেলল, কৈফিয়তের সুরে বলল, পাপার রাতে অনেক লেট করে ঘুমিয়েছিলাম তো, তাই উঠতে পারিনি সময় মতো। পাশে প্রোটিন সেই খাতে দাঁড়িয়ে আছে ঐশী বিড়বিড়িয়ে বলল। মেয়েটার মায়াবী চোখ দুটো এবার ভরে ওঠে নোনা জলে, অভিমানী কণ্ঠে বলে, তুমি কোনোদিনও আমাকে নিতে আসো না পাপা। সবার আম্মা পাপা অলওয়েজ ওদেরকে স্কুল থেকে নিতে আসে, কিন্তু আমাকে সব সময় সাবির চাচ্চু নিয়ে আসে। কাল বলেছিলে ডান্স ক্লাস থেকে নিয়ে আসবে, তাও নিয়ে আসোনি। এই বলে মেয়েটা ঠোঁট ভেঙে কাঁদতে লাগলো। মানবটির বুক মুচড়ে উঠল বাচ্চাটির এমন করুণ কান্নায়। মানবটি তড়িঘড়ি করে বাচ্চাটিকে বুকে জড়িয়ে নিয়ে ঢোক গেল। হাতের মুষ্টির দয় ক্রমে শক্ত হয়ে উঠেছে তার। শুক্রবার এসে সারাদিন বাড়িতেই থাকে। এই একদিনের কর্মব্যস্তময় জীবনে তার জীবনের সবচেয়ে দামি অংশটাকে সময় দেওয়ার সময়টুকু হয়। না হলে প্রতিদিন বাড়িতে ফিরে মেয়েটাকে ঘুমন্ত অবস্থায় পায়। কাল মেয়েকে কথা দিয়েছিল ক্লাস শেষে মেয়েকে আনতে ডান্স স্কুলে যাবে। সাথে কত শত পরিকল্পনা করেছিল, বাবা মেয়ে ঘুরবে, ফিরবে, খাবে, কিন্তু কিছুই তো হলো না। বাবা হিসেবে সে বরাবর ব্যর্থ। না তার মেয়েটাকে পুরোপুরি পিতার স্নেহ যত্ন দিতে পারছে, আর না খুশি রাখতে পারছে। সে তো এইরকম জীবন চায়নি, চেয়েছিল পুরোদস্তুর একজন ফ্যামিলি ম্যান হতে, একজন বেস্ট বাবা হতে, কিন্তু তবুও কেন সে বাবা হিসেবে ব্যর্থ? ঐশী কমল চোখে দেখে তার অভাগা ভাইকে, যে কিনা এক বুক যন্ত্রণার ব্যর্থতায় পুষে মরছে। ঐক্য। কারো ডাকে সবার ধ্যান ফিরে, সবাই একযোগে পিছনে ফিরে তাকায়। সাদা মসলিন শাড়ি, চোখে মোটা ফ্রেমের চশমা পরিত একজন বৃদ্ধা মহিলা ধীর পায়ে লনের দিকে এগিয়ে আসছেন। চলন বলনে তার অভিজাত্যের এক অদ্ভুত গরিমা। মহিলাটা ডাকে তৎক্ষণাৎ ঐশী উঠে দাঁড়ালো, বাধ্যের ন্যায় বলল, জি আম্মু। মহিলাটি সম্পর্কে ঐকর মা, মিসেস জোবাইদা চৌধুরী। মিসেস জোবাইদা ঐকর সম্মুখে দাঁড়ালেন, থমথমে স্বরে বললেন, কথা দিয়ে কথা না রাখতে পারলে সে কথা দাও কেন? ঐকো মাথা নিচু করে বলল। ভুল হয়ে গেছে আম্মু। মিসেস জোবাইদা দীর্ঘশ্বাস ফেলল। কালকের ঘটনার সবকিছু সম্পর্কে অবগত তিনি। কাল রাত 3টের ঐকর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রবিন মাতাল ঐকোকে বাড়িতে দিয়ে গেছিলেন। ঐকো হয়তো ভেবেছে জোবাইদা বেগমের রোজকারের মতো ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছে, কিন্তু আজ 3 বছর জোবাইদা বেগম রাতে ঠিকমতো ঘুমোতে পারে না। নিজের ছেলে এমন করুণ অবস্থা, কোনো মা কি শান্তিতে ঘুমাতে পারে? ঠিক আছে, ভুল করেছো তুমি। এখন ওয়াফা দাদুমণির কাছে কান ধরে মাপ চাও, আর এক্ষুনি তাকে পার্কের থেকে ঘুরিয়ে আনো। দিদুনের কথায় ওয়াইফা কান্নাকাটি ভুলে কান খাড়া করলো। ঐকর মেয়ের মুখ থেকে ঠোঁট টিপে হাসলো। ওয়াইফা চোখ পিটপিট করে উৎসুক নয়নে বাবার প্রাণে বড় আশা নিয়ে চেয়ে আছে। জোবাইদা বেগম ধমকে বললেন, কি হলো, মাপ চাও দাদুমণির কাছে? ঐকো ধমক শুনে তড়িঘড়ি করে নিজের কান ধরল, অসহায় গলায় বলল, এ আদমকে মাফ করে দিন আম্মাজান, আর কোনো দিন এমন ভুল হবে না, প্রমিস। এখন কি কৃপা করে পার্কে ঘুরতে যাবেন পাপার সাথে? ওয়াফা বড়দের মতো করে হাত ছেড়ে ছেড়ে বলল,
ঠিক আছে, এখন তাড়াতাড়ি গাড়ি বের করো, আমার আবার ফিরে অনেকগুলো হোমওয়ার্ক করতে হবে। সবাই মিটিমিটি হাসলো ওয়াপার পাকা পাকা কথায়। ঐকু টুপ করে মেয়েকে কাঁধে তুলে টপাটপ কয়েকটা চুমু খেয়ে নিল। ওয়াপা খিলখিলিয়ে হাসলো। ঐকু যেতে যেতে বলল, চলুন আম্মাজান, আজ আমরা অনেক জায়গা ঘুরবো। অনেকক্ষণ যাবৎ ঐশীর ফোনটা বেজে চলেছে। নাম্বারটা আননোন। ঐশী একটু সাইডে এসে ফোন রিসিভ করে। হ্যালো, কে বলছেন? কেমন আছো ঐশী? ঐশীর ভ্রু কুঁচকে যায়। ফোনের ওপারে নারী কণ্ঠটা বেশ পরিচিত ঠেকালো ওর কাছে। মনে হচ্ছে চেনা পরিচিত কেউ। একেই নারী, ওর নাম জানলই বা কি করে? অবাক স্বরে প্রশ্ন করে সে। কে বলছেন আপনি? ওয়াফা কেমন আছো ঐশী? ঐশীর কুচকানো ভ্রুযুগল টান টান হয়ে যায়। বুকটা অযাচিত আশঙ্কায় ধক করে ওঠে। দীর্ঘ 4 বছর পর আবার সেই অশনি কণ্ঠ। ঐশী বিড়বিড়িয়ে আওড়ায়। মারিয়া? মিডনাইট স্পার্কল ক্লাব শহরের বুকে বেশ নামি দামি একটা বার ক্লাব। ঘড়িতে তখন রাত 12টা। স্লো মোশনের মিউজিক বাজছে পুরো ক্লাব জুড়ে। বাহারি রঙিন লাইটের রোশনাতে ক্লাবটা জল করছে। চারিদিকে মদ্যপ নরনারীতে হাতের মদের গ্লাস নিয়ে ফুর্তিতে মেতে উঠেছে। বার কাউন্টারে একটু টুলে বসে সামনে মদ গেলে যাচ্ছে ঐক্য। গায়ে একটা সাদা শার্টের উপরে 3টা বাটন খোলা। পাশে ঐক্যর ব্লেজারটা হাতে নিয়ে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে ওর পিয়ে রবিন। বেচারা লাগাতার মদ গিলতে থাকা ঐক্যকে দেখে বিড়বিড়িয়ে বলে, আজ আবার এই মাতাল হাতিকে আমাকে টেনে নিয়ে যেতে হবে? উফ, বাঁচি না এই যন্ত্রণা থেকে। এই চ্যাকর আমার বসই হতে হলো। ক্লাবের একপাশে স্পেনের গ্লাস হাতে দাঁড়িয়ে কয়েকজন অতি আধুনিকা রমণী। পরনে আঁটো সাঁটো ওয়েস্টার্ন ড্রেস। তাদের মধ্যে একজন সুন্দরী রমণী মুগ্ধ চোখে তাকিয়ে দেখছে ঐক্যকে। এইভাবে তাকিয়ে লাভ নেই। লাল মিনি স্কার্ট পরা রমণীর হুঁশ ফিরে। সে এতক্ষণ বাজপাখির ন্যায় তাকিয়েছিল ঐক্যর খোলা বুকে। ভ্রু কুঁচকে মেয়েটি জিজ্ঞেস করে, কেন? যা অ্যাটিটিউড, পাশে কোনো মেয়ে পাশে ঘেঁষতে পারে না। মেয়েটি ঠোঁট বাঁকিয়ে বলে, হ্যান্ডসাম ছেলেদের একটু একটু অ্যাটিটিউড থাকবেই। ইটস মেক্স হিম মোর ড্যাশিং। নে ধর। মেয়েটা পাশের জনের হাতে গ্লাসটা দিয়ে এগিয়ে যায় ঐক্যর দিকে। সাথে সবাই অবুঝ চোখে নিজেদের মুখ চয়চয় করছে। উইথ ইউ লাইক টু ড্যান্স উইথ মি। নিজের দিকে তা বাড়িয়ে রাখা হাতটা দেখে ভ্রু কুঁচকে তাকায় ঐক্য। রিয়ানা নামক মেয়েটি ঠোঁটে আবেদনময় হাসি নিয়ে বাড়িয়ে আছে। ঐক্য ঠোঁট বাঁকিয়ে হেসে হাতে রাখা প্যাকটা খুলে নিল। তারপর মেয়েটার হাতে নিজের হাতে পুড়ে নিয়ে রহস্যময় কণ্ঠে বলে, লেটস গো। রবিন গোল গোল চোখে তাকিয়ে আছে। চোখে মুখে আকাশ সম বিভ্রম নিয়ে বিড়বিড়ায়। কি হলো এটা? মেয়েগুলো ফিসফিসিয়ে বলে, রিয়ানের সহ্য আছে বলতে হবে। দেখলি কিভাবে এদিকে ডান্স পার্টি বানিয়ে নিল। রিয়ানা ঐক্যকে টেনে নিয়ে ডান্স ফ্লোরে নিয়ে আসলো। ঐক্যর কাঁধে এক হাত দিয়ে আর এক হাত ঐক্যর হাতটা নিজের কোমরে রাখলো। ঐক্য লাল চোখে নিজের হাতের দিকে তাকায়। স্লো মোশনে তখন সফট মিউজিক চলছে। মিউজিকের তালে তালে ডান্স করতে করতে ঐক্যর মুখে শয়তানি হাসি ফুটে বলে, তুমি মনে হয় ঐক্য চৌধুরীকে চেনো না ভালো করে। মেয়েটা ঐক্যের সারা মুখে মুগ্ধ দৃষ্টি বুলিয়ে বলে, খুব ভালো করে চিনতে চাই। দেবে আমাকে শেষে চোখ। নিস্তব্ধ পরিবেশে হঠাৎ বাজ পড়ার মতো শব্দ হলো। সবাই এক প্রকার আঁতকে উঠে চারিদিকে ছিটকে পড়ে। তড়িৎ ক্লাবের নাইট জ্বলে উঠল। সবাই হতবাক হয়ে তাকিয়ে রইল। ডান্স ফ্লোরে কোমরে হাত চেপে কাতরাচ্ছে রুয়ানা। পায়ের পেন্সিল হিল ভেঙে পাশে পড়ে আছে। অবস্থা দেখে মনে হচ্ছে কোমরের হাড়টার আস্ত নেই। ঐক্য মদ্রব কণ্ঠে হুঙ্কার ছুড়ে, নারী মানে ছলনাময়, আর কোনোদিন এই ছলনাময়ের জায়গা ঐক্য চৌধুরীর জীবনে হবে না। সো বি কেয়ারফুল। এই বলে একটা টাকার ব্যান্ডেল রিয়ানার পাশে মেঝেতে ছুঁড়ে মারে। তারপর ঢুলতে ঢুলতে এক্সট্রিটের দিকে এগোয়। রবিন হতভম্ব হয়ে কাটিয়ে ঐক্যর পেছনে ছোটে। যেতে যেতে রিয়ানার দিকে তাকিয়ে মিটমিটিয়ে হাসে। বিলাসবহুল অ্যাপার্টমেন্টের বারান্দায় ফোন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে এক রহস্যময়ী নারী। পরনে একটা হাতকাটা টপ, ঘাট পর্যন্ত চুলগুলোতে আর্টিফিশিয়াল কালার করা। নারীটি মলিন দৃষ্টিতে সন্ধ্যার আলো আধারিতে চেয়ে আছে। হঠাৎ একটা খড়খড়ে হাত সাপের মতো পেঁচিয়ে ধরল নারীটির লতানো কোমরে। নারীটির মনোযোগে বিঘ্ন ঘটে। দীর্ঘশ্বাস ফেলে বিরক্তি কণ্ঠে নারীটি বলে ওঠে, ছাড়ো রাজ, ভালো লাগছে না আমার। রাজ নামের লোকটি নারীটির গলায় নাক ঘষে বলে, খোঁজ নিয়েছো ওয়েফার? না, আমার কণ্ঠ চিনতে পেরেই কল কেটে দিয়েছে। কতগুলো বছর পর মেয়েটাকে দেখলাম।
মন খারাপ করছে মেয়ের জন্য। নারীটি উদাস গলায় বলে। আমি ওর মা রাজ। আরে চিল, এত টেনশন নিও না। ওয়াফা কোন স্কুলে পড়ে আমি কাল খোঁজ নিচ্ছি। তুমি না হয় স্কুলে গিয়ে দেখা করো ওর সাথে। কিন্তু রাজ নারীটিকে নিজের দিকে ফেরালো, খানিকটা রেগে বলল। উফ মাহিরা, এখন এসব বাদ দাও তো। চলো না একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করি। কাল থেকে আবার শুটের কাজ শুরু হয়ে যাবে, তখন দুজনেই ব্যস্ত হয়ে পড়বো। এই বলে লোকটি চুমু খেতে নিল। মাহিরা হঠাৎ শান্ত কণ্ঠে বলে। আমাকে বিয়ে কবে করছো রাজ? রাজের মুখটা বিবর্ণ হলো মাহিরার কথা শুনে। মাহিরা এখনো উত্তরের আশায় চেয়ে আছে। রাজ আমতা আমতা করে কিছু বলতে নেবে, এমন সময় মাহিরার হাত উঁচিয়ে থামিয়ে দেয়। প্লিজ রাজ, রাখো তোমার পুরনো অজুহাত। বিগত 1 বছর যাবত তুমি এই সেই বলে আমাকে বলতেছ। এসব এবার আর চলবে না। তোমাকে এবার আমাকে বিয়ে করতেই হবে। আব্রুতি। মায়ের বুক থেকে মুখ তুলে চোখ দুটো মুছল আব্রুতি। আরসানকে কোলে নিয়ে দরজার একটা বছর 25-এর ছেলে দাঁড়িয়ে আছে, দেখতে হুবহু আব্রুতির মতো। চেহারার গঠন, গায়ের রং এবং শুরু থেকে সবকিছু যেন আব্রুতির সাথে সাদৃশ্যতা রয়েছে, যেন আব্রুতির মেল ভার্সন। দীর্ঘ সময় বাদ মাকে দেখে আরসান ছেলেটা কোল থেকে নেমে দৌড়ে মায়ের বুকে ঝাঁপ দিল। মাম্মাম। আব্রুতির বুকটা হু হু করে ওঠে। দুই হাতে আষ্টে পৃষ্ঠে বুকে জড়িয়ে নেয় তার বুকের ধনকে। চোখে মুখে চুমু দিয়ে বলে। কোথায় ছিলে বাবা? মামুর সাথে ছিলাম। জানো, মামা অনেক কত জায়গায় ঘুরিয়েছে। তুমি রাগ করো না, কিন্তু বালি ফেলে পাপাকে বলবো আমাদের ডয়ল্যান্ডে নিয়ে যেতে। আরসানের চোখে মুখে উচ্ছ্বাস। আব্রুতির বুক ফেটে কান্না পেল, চোখ দুটো ভরে ওঠে নোনা জল। ছেলেটাকে কি করে বলবে তারা আর কোনোদিন ওই বাড়িতে ফিরবে না। ছেলেটি হুট করে আরিসানকে কোলে তুলে নেয়। মামু আজ অনেক ঘুরেছ। নাও ইউ নিড টু স্লিপ। তারপর আব্রুতি মাকে ধরিয়ে দিয়ে বলে। তুমি যাও তো আম্মু, আজ আয়শা না হয় তোমার সাথে ঘুমা। আব্রুতি মা দীর্ঘশ্বাস ফেলে আরসানকে নিয়ে চলে যায়। আজ মেয়েটাকে একা ছেড়ে দেওয়াই ভালো। তারা যেতেই ছেলেটা আব্রুতির মাথায় একটা চাঁটি মেরে পাশে বসলো। অন্য সময় হলে হয়তো আব্রুতি রেগে নিজেও একটা দিত, কিন্তু আজ কোনো প্রতিক্রিয়া দেখালো না। ছেলেটা আব্রুতিকে পরখ করে রাশভারী আওয়াজে বলে। এত সহজে ছেড়ে দিলি বাস্টার্ডকে? কেন দেওয়া উচিত হয়নি? জানি না। আব্রুতি হাসলো, বলল। শোন, যে থাকতে চায় না তাকে কখনো বেঁধে রাখতে নেই। না হয় প্রতিদিন একটু একটু করে 1000বার মরতে হয়, বুঝলি? বুঝলাম। অতপর পিনপতন নীরবতা নেমে আসলো। দুজনেরই দৃষ্টি জানালার অন্ধকার ভেদ করে ওই দূর আকাশে। হঠাৎ আবৃতির উদাস গলায় বলে উঠল। আহান, তুই যে হসপিটালে ইন্টার্নিং করিস, সেখানে আমাকে একটা জবের ব্যবস্থা করে দিতে পারবি? আহান প্রথমে অবাক হলো, পরক্ষণে রেগে গিয়ে বলল। পাগল হয়েছিস? তুই কেন জব করবি? আমার বোন ভাগ্নিকে খাওয়ানোর মতো মোরাদ আমার আছে। তুই ভুল বলছিস আহান। এভাবে ঘরে বসে থেকে কি করব? আয়শানও স্কুল চলে যাবে, আর তার থেকে আমি কিছু একটা করলে সময়ও চলে যাবে। না, সময় কাটানোর জন্য অনেক কিছু আছে। দরকার হলে আরশানের স্কুলে গিয়ে আগের মতো বসে থাকবি। তুই কয়টা দিন একটু স্থির হ, তারপর তোর জন্য ছেলে দেখবো আমি। তোর জীবনের সব রং আবার ফিরে আসবে, আসতেই হবে। রাত 2টা, শীতের রাত। বাইরে ঠান্ডা হিমেল হাওয়া বইছে। এক সময়টায় মানুষ যত প্রজাতি কাঁথা কম্বল মুড়িয়ে দিয়ে আরামে নিদ্রায় সইত। শুধু ঘুম নেই, শুধু দড়িয়া ভাঙা আবৃতি দুই চোখে। কনকনে ঠান্ডার মাঝে রুমের ড্রেসিং মিররের সামনে স্থির হয়ে দাঁড়িয়ে আছে সে, যেন জীবন্ত কোনো মূর্তির আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে আবৃতি। বুঝ হওয়ার পর থেকেই ও নিজেকে সুন্দরী হিসেবে জেনে এসেছে লোকে মুখে। বাবা মারা যাবার পর মা যখন কন্যাদায়গ্রস্ততায় পতিত হলেন, তখন সবাই এটা বলে মাকে সান্ত্বনা দিলেন, আর মেয়ে সুন্দরী, দেখবে যে কেউ এই মেয়েকে কিনবে। কিনেছে তো এক অতি বিত্তমান পরিবার ওকে কিনেছে। আবৃতির মনে পড়ল আজ থেকে 5 বছর আগের কথা। তখন সবাই ইন্টারমিডিয়েটের পরীক্ষা শেষে মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছে। আবৃতির বাবা আনিসুল খন্দকার সাহেবের খুব স্বপ্ন ছিল ওদের 2 ভাই বোনকে বড় ডাক্তার বানাবে।
বাবা সেই স্বপ্নটা নিজের মনে লালন পালন করে আবৃত্তিতে লেগে পড়লো পুরো দমে। কিন্তু কথাই আছে না, ভাগ্য আর সময় সবসময় মানুষের সঙ্গ দেয় না। হঠাৎ একদিনের আবৃত্তির বাবা স্ট্রোক করে বসলেন। তারপর হাসপাতালে মাত্র 5 দিন টিকতে পেরেছিলেন তিনি। মাত্র অল্প কয়েকদিনের ব্যবধানে মানুষটার দুনিয়া ছেড়ে চলে গেল। বাবার মৃত্যুর পর আবৃত্তি ভীষণ ভেঙে পড়েছিল। নাওয়া খাওয়া ভুলে এক প্রকার বিছানাশয়ী হয়ে পড়ে। ফলস্বরূপ সেবারে ওই মেডিকেল টিকলো না। বাবার মৃত্যু, হতাশ সব মিলিয়ে আবৃত্তি ভয়ানক মানসিক ট্রমায় চলে গিয়েছিল। সদ্য স্বামী হারানো আবৃত্তির মা মেয়ের এমন অবস্থায় আরও ভেঙে পড়লেন। এদিকে আশেপাশের সবাই আবৃত্তির মাকে পরামর্শ দিল মেয়ের বিয়ে দিয়ে দিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। সবার পরামর্শ মেনে আবৃত্তির চাচা চারিদিকে পাত্র খোঁজা শুরু করেন। একদিন হঠাৎ ওদের বাসার প্রস্তাব নিয়ে আসেন আবৃত্তির বাবার ঘনিষ্ঠ বন্ধু শফিউল ওয়াদি। আনিসুল সাহেবের বাল্য বন্ধু ছিলেন তিনি। তার উপর দুই বন্ধুর সম্পর্কটা কতটা মজবুত সে সম্পর্কে সকলেই অবগত। অমন আন্তরিক মানুষের প্রস্তাবে স্বাভাবিকভাবে কেউ না করেনি। আবৃত্তিও তখন কোনো প্রকার বাধা দেওয়া অবস্থায় ছিল না। একদম হুট করে যেমন ধ্রুবর সাথে আবৃত্তির বিয়েটা হয়ে যায়। বিয়ের আগে না দুজনের দেখা হয়েছে না হয়েছে কোনো রকম কথাবার্তা, যেন এক ঘরের মধ্যে আবৃত্তির বিয়েটা হয়ে গিয়েছিল। সেই ঘরটা ভাঙে আবৃত্তির বিয়ের রাতে। বাসর রাতে বাহারি ফুল সজ্জিত বিছানায় অপেক্ষা করতে করতে রাতটা ফুরিয়ে গেল। কিন্তু ধ্রুবর নাম অচেনা মানুষটা আসলো না। আবৃত্তির ভয়ে জবুথবু হয়ে শেষ রাতে ঘুমিয়ে পড়েছিল। ঘুম ভাঙে সকাল 7টায় তার শাশুড়ির ডাকে। আবৃত্তির প্রশ্নসূচক চেহারার প্রয়োগ করে ভদ্রমেলা ইনিয়ে বিনিয়ে ধ্রুবর না আসার কারণটা চেপে যান। আবৃত্তির কেমন অদ্ভুত লাগে ধ্রুবর ঘরের পরিবেশটা। কান্না পাচ্ছিল অচেনা অদ্ভুত এই পরিবেশে। নিজেকে কেমন একটা একা একা লাগছিল, যেন সাতকলি ওর আপন বলতে কেউ নেই। ধ্রুব ফিরে আসে দুপুরের 1টার আগে। আবৃত্তি সেই প্রথম ভালো করে ধ্রুবকে দেখলো। হ্যাংলা পাতলা লম্বাটে ভীষণ রকমের ফর্সা রঙের ছেলেটি, পরনে বিয়ের শেরওয়ানি। দেখতে তখন ভীষণ বিধ্বস্ত লাগছিল। মনে হচ্ছিল সারা রাত এক ফোঁটাও ঘুমায়নি। ধ্রুবর শারীরিক গঠন অনুযায়ী আবৃত্তির বয়স অনুমান করে 25-26 তো হবে। আবৃত্তি বেশ অবাক হয়, কারণ সারা রাত বাদে ঘরে ফিরলেও ধ্রুবকে কেউ কোনো প্রশ্ন করলো না। যেন সব স্বাভাবিক। অমনভাবেই ওর শাশুড়ি বলল ফ্রেশ হয়ে আসতে। ধ্রুব এক পলক কাঁচুমাচু করে আবৃত্তিকে দেখে নিয়ে গটগট পায়ে ঘরে ঢুকে যায়। আবৃত্তি কেঁপে ওঠে। কেন যেন ধ্রুবর শীতল দৃষ্টি দেখে ওর বুকের ধুকপুকানি বেড়ে গেল। মনে মনে সন্দেহ জন্মালো কিছু তো গন্ডগোল আছে। আর একটা বিশেষ জিনিস চাচুয়ার বিয়ের প্রথম দিনেই খেয়াল করেছে, ওর শাশুড়ি ওকে বিশেষ পছন্দ করছেন না। কথাবার্তা কেমন ছাড়া ছাড়া বললেন। প্রয়োজন ছাড়া কেউ কথাই বলে না ওর সাথে। ওর সন্দেহ পুরোপুরি সত্যি হলো সেই দিন রাতে, যখন রাত 1টা নাগাদ ধ্রুব ঘরে ফিরে। আবৃত্তি হাঁস করে কিছু বলতে নিলে ধ্রুব শীতল গলায় বলে, তোমার নামটা কি যেন ভুলে গিয়েছি। শোনো, এই বিয়েটা আমার কাছে মিনিংলেস। আমাকে বাধ্য করা হয়েছিল বিয়েটা করার জন্য। আবৃত্তি হতভম্ব হয়ে যায়। মানে? মানে আমি একজনকে খুব ভালোবাসি, বলতে গেলে নিজের চেয়েও বেশি। তাই তোমাকে মেনে নেওয়া আমার পক্ষে পসিবল ছিল না। সরি। আবৃত্তি এক মুহূর্তের জন্য হতবাক বনে যায় এমন অদ্ভুত কথা শুনে। ওর মাথায় সব তালগোল পাকিয়ে যায়। ধ্রুব আবৃত্তিকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ওয়াশরুমে ঢুকে ঠাস করে দরজাটা আটকে দেয়। আবৃত্তি কেঁপে ওঠে সেই শব্দ শুনে। অতীতের স্মৃতিচারণ শেষে আবৃত্তির বাস্তবে ফিরে আসে। ও এখনো ওর প্রতিবিম্বের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ওর কেন জানি কোনো অনুভূতি হচ্ছে না। ওর তো মনে মনে তখন জানা হয়ে গিয়েছিল ধ্রুবর সাথে ওর সংসার করা হবে না। হয়তো দীর্ঘ 5 বছর ওই সংসারটা টিকেছিল যেদিন সেই রাতটা না আসতো। আজ সারা রাত কি বাইরেই কাটিয়ে দেবে? ইরার ডাকে ধ্রুব চমকায়। ও এতক্ষণে বারান্দায় দোলনায় চুপচাপ বসেছিল। তুমি এখনো জেগে আছো কেন? ঠান্ডা লাগবে, ঘরে যাও। এরা এগিয়ে এসে ধ্রুবর পাশে ঘনিষ্ঠ হয়ে বসলো। ধ্রুবর বুকে মাথা রেখে বলল, অনুশোচনায় ভুগছো? ধ্রুব কিছু বলল না, শুধু স্থির দৃষ্টিতে রাতের নিকষ কালো আধারিতে চেয়ে রইল। ইরার ধ্রুবর নির্লিপ্ত হতাশ হলো খানিকটা। বুক থেকে মাথা তুলে অস্পষ্ট স্বরে বলল, দেখো ধ্রুব, যা হওয়ার হয়ে গিয়েছে। এখন এভাবে মন খারাপ করে বসে থেকে তো কিছু হবে না। চলো তো, ঘরে চলো। এই বলে ইরা ধ্রুবকে টেনে উঠাতে চাইলো। ধ্রুব এক ঝটকায় নিজের হাতটা ছাড়িয়ে নিল। তিরিক্ত মেজাজে বলল, এরা প্লিজ, আজ অন্তত জ্বালিও না। কিছুক্ষণ একা থাকতে দাও তো আমায়। ধ্রুবর কথাটা শুনে ইরা বেশ আহত হলো। ধরা গলায় জিজ্ঞেস করলো, আমি তোমাকে খুব জ্বালাই তাই না ধ্রুব? ধ্রুবর হুঁশ ফিরল। রেগে গিয়ে একটা কঠোর হয়েছে বুঝতে পেরে ইরাকে পাশে বসালো। ওর দুই গালে হাত রেখে নরম সুরে বলে, আই এম সরি ইরা, আমার আসলে মাথা কাজ করছে না। আরশানের জন্য বুকটা পুড়ে যাচ্ছে। আমি কি করে থাকবো ওকে ছাড়া? ইরা ধ্রুবর কপালে একটা চুমু খেলো। আদরে গলায় বলল,
কষ্ট পেও না ধ্রুব। আরশান তো তোমারও ছেলে, তাই না? আবৃত্তি চাইলেই ওকে তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। আর তাছাড়া এই বলে ইরা ধ্রুবর হাতটা নিজের উঁচু পেটে রাখলো, আহ্লাদের স্বরে বলল। এখানেও তো আরেকজন আছে, দেখবে সে এসে গেলে তোমার আর একটুও মন খারাপ লাগবে না। আর তো মাত্র 2 মাস। ধ্রুব ইরার উঁচু পেটটার দিকে তাকিয়ে রইল এক দৃষ্টিতে। স্মৃতি পড়তে ভেসে ওঠে আজ যখন বেশ কয়েক বছর আগের কথা, যখন ওই প্রথম জানতে পারে ওর বাবা হতে চলেছে। কালবৈশাখী উত্তাল ঝড় যেমন প্রকৃতিকে নাড়িয়ে দেয়, ঠিক তেমন খবরটা ওর অন্তঃস্থলে সেইভাবে নাড়িয়ে দিয়েছিল, কেমন অবোধের মতো। আব্রুতির অশ্রুসিক্ত অসহায় মুখটার দিকে তাকিয়েছিল। মেয়েটা হয়তো ভয়ে ছিল ধ্রুবর সংবাদটা কেমনভাবে নেবে, কিন্তু ধ্রুব ভীষণ রকম খুশি হয়েছিল আব্রুতির প্রতি কোনো ভালোবাসা না জন্মাক, কিন্তু ওর জঠরে অবস্থান নেওয়া ধ্রুবর ছোট্ট অংশটার প্রতি ধ্রুবর আকাশস্পর্শী ভালোবাসা হয়েছিল। হয়তো সেই প্রাণটার জন্যই আব্রুতির প্রতিও ধীরে ধীরে ও। কি হলো তোমার? কোথায় হারিয়ে গেলে আবার? ধ্রুব হকচকিয়ে বলে। কই কিছু না তো, চলো ঘরে চলো, ঘুমাবো। তোমার শরীরের কন্ডিশন এমনিতেই ভালো না। ভালো লাগায় এরার মনটা ছেয়ে গেল। না, ও তো শুধু শুধু টেনশন করছিল। তার ধ্রুব ছিল, তারই আছে। চোখে মুখে একটাস বিরক্তি। আলমারি তন্ন তন্ন করে কিছু খুঁজে চলেছে ঐক্য। পরনে কালো স্যুট আর তার পরে ধূসর রাঙা ব্লেজার। বোঝাই যাচ্ছে অফিসের জন্য বের হবে, কিন্তু সারা আলমারি খুঁজেও সেই কাঙ্ক্ষিত জিনিসটা খুঁজে না পাওয়ার বিরক্তিটা তরতরিয়ে বলল। ঐকে মহা বিরক্ত। ঐশী রাউন্ডের জন্য বের হয়ে গিয়েছে, না হয়তো ওকেই বলতো খুঁজে দিতে। বিরক্তিতে বিড়বিড়ালো। ড্যাম, কোথায় ফাইলটা? এমনিতে লেট হচ্ছে। হঠাৎ ওর চোখে যায় আলমারির একদম নিচের ড্রয়ারে। সেখানে দেখলো সেই ফাইলটা। মনে মনে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে ফাইলটা টান মারতেই নিচে আর একটা জিনিস পড়লো। ভ্রু কুঁচকে একটু ঝুঁকে ওইকে জিনিসটা হাতে নিতে গেল, ছোট্ট কণ্ঠস্বর ভেসে আসে। পাপা, তোমার এখনো হয়নি? স্কুলের জন্য লেট হচ্ছে তো। ঐকো আবার দাঁড়িয়ে গেল। দরজার কাছটায় সাদা স্কুল ড্রেস পরিত ওয়াফা দাঁড়িয়ে আছে, কাঁধে পিকাচু ডিজাইনের একটা ব্যাগ, গলায় ওয়াটার বোতল ঝোলানো, চুলগুলো দুটো বিনুনি করা। কেউ যেন খুব যত্ন করে বিনুনিগুলো পাকিয়ে দিয়েছে। এক মেয়েকে দেখে তাড়াহুড়োই বলল। হ্যাঁ আম্মাজান, পাপড় হয়ে গেছে, চলো। ওয়াফার দৃষ্টি যায় ঐকোর পায়ের কাছে উল্টো হয়ে পড়ে থাকা পেপারের উপর। ছোট্ট মনে কৌতূহল জন্মালো জিনিসটার প্রতি। দৌড়ে এসে হঠাৎ পেপারটা হাতে নিল। পেপারটা আসলেই একটা পুরনো ছবি। ছবিটা দেখে ঐকোর শরীরটা ঢলে উঠল। হঠাৎ ছবিতে ঐকোর সাথে একটা অল্প বয়সী রূপসী তরুণী। বোঝাই যাচ্ছে ছবিটা বেশ কয়েক বছর পুরনো। নিজের বাবাকে একটা অচেনা মেয়ের সঙ্গে ছবিতে দেখে ওয়াফা চোখ বড় বড় করে ফেললো। পাপা, এই আন্টিটা কে? ও মা, কি সুন্দর আন্টিটা। ঐক্য ঢোক গিলে এদিক ওদিক তাকালো। নিজেকে সামলে নিয়ে ছোঁ মেরে ছবিটা ওয়াফার হাত থেকে নিয়ে নিল। ওয়াফা অবাক হয়ে পড়ল। কি হলো পাপা, ছবিটা নিলে কেন? আর আন্টিটা কে তোমার সাথে? দেখি দেখি। ঐকর কি বলবে সে ভেবে পেল না। হাঁসফাঁস করে ছবিটা হাতে মুচড়িয়ে ফেললো। এই ছবিটা এখানে কিভাবে থেকে গেল? ও তো ওই ছলনাময়ী সব স্মৃতি জ্বালিয়ে দিয়েছিল। তাহলে এটা কেন রয়ে গেল? ঐককে আর কয়বার মারবে এই নারী? এই নারীর অন্তর পুরানো স্মৃতি কেন তার পিছু ছাড়ছে না ওই ঘৃণিত অতীত? ওই অস্থির চিত্রে নাক ঢোলে ওর আবার ড্রাগের তৃষ্ণা পেয়েছে। ও চিৎকার করে নিজের ড্রাইভারকে ডাকলো। সাবের, সাবের। ঐকর ডাক শুনে সাবির ছুটে আসলো। জি স্যার। ওয়াফাকে সেফলি স্কুলে পৌঁছে দিয়ে আসো। ওয়াফা টলমলে দৃষ্টিতে বাবার দিকে তাকালো। বাবা ওকে স্কুলে দিয়ে আসবে না? ঐকো ওয়াফার দিকে মুখ ফিরিয়ে নিল। ধমকে ফের সাবিরকে আদেশ করলো। কি হলো, যাও। ঐকোর ধমকে ওয়াফা বেশ কেঁপে ওঠে। টানা চোখ দুটো ফেটে জল বেরিয়ে আসে। ঠোঁট অভিমানে ফুলে ওঠে। সাহেবের ওয়াফাকে কোলে তুলে নিতে ওয়াফা নিঃশব্দে ফুঁপিয়ে ওঠে। ওয়াফা ওই যেতে ঐকোর ছবিটা মিলে ধরে। মুচড়ানো ছবিতে এক বিনাশিনীর নিখুঁত মুখশ্রী, যে কিনা ঐকোকে আজ পর্যন্ত জীবস্মৃত করে রেখে দিয়েছে। যাকে ভালোবেসে আজ ঐকো দিশেহারা, এক উন্মাদের ন্যায় ঐকোর পকেটে হাতে লাইটারটা বের করে ছবির প্রান্তে লাইটারটা জ্বালিয়ে দিয়ে ছবিটা নিচে ফেলে দেয়। অল্পক্ষণেই ছবিতে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। ঐকো শক্ত চিবুকে জ্বলতে থাকা আগুনের জ্বলন্ত সিগারের পানে তাকিয়ে রইল। চোখের কোণে কখন যেন 2 ফোঁটা অশ্রু জমল, বোধহয় টের পেল না। শীতের মিষ্টি সকাল। মিষ্টি বলা যথাযথ কারণ আছে বইকি। কেননা শীতের সূর্যি মামার উত্তাপ আর কারোরই বিরক্ত লাগে না, বরঞ্চ আরামে চক্ষু মুদে আসে এই মিষ্টি রোদে।
মাম্মাম, আমি নতুন স্কুলে কেন যাবো? আগে স্কুলে কি হয়েছে? আমার তো ওখানে অনেক ফ্রেন্ডস আছে। বাবা কিছু বলবে না? ছেলের একসাথে এতগুলো প্রশ্ন তৈরি হতে থাকা আব্রুতে বিরক্ত হলো। এমনিতে লেট হয়ে গিয়েছে অনেক। আরসানকে অ্যাডমিট করিয়ে আবার আহানকে ডিউটিতে যেতে হবে, তাই এত তাড়াহুড়ো করছে। আর আয়শান, এত প্রশ্ন করছো কেন? এখন থেকে আমরা নানুমণি আর মামুর সাথে থাকবো। এখান থেকে ওই স্কুলটা অনেক দূরে হয়ে যাবে, তাই এখানকার একটা নতুন স্কুলে এডমিশন করাবো তোমায়। আরসানের মুখটা ছোট হয়ে যায়। তখন থেকে তার নানুমণির বাসায় থাকবে, কিন্তু কেন? কিন্তু মাম্মাম, তাহলে পাপা কোথায় থাকবে? আব্রুতির ব্যস্ত হাত দুটো থেমে যায় আরসানের প্রশ্নে। ও অসহায় চোখে নিজের হবাঘা সন্তানের প্রাণে তাকায়, যে কিনা উত্তরের আশায় তার দিকে চেয়ে আছে। আব্রুতি ঢোক গেলে চারিদিকে এলোমেলো চোখের পাতা ফেলে। কি বলবে সে এখন আরসানকে? তাছাড়া কতদিনই বা আরসানকে ছয় নয় বুঝিয়ে রাখবে? একদিন না একদিন তো বলতেই হবে সত্যটা। কিন্তু কিভাবে বলবে? এত ছোট বাচ্চা, তার বাবা মায়ের বিচ্ছেদের কি বুঝবে? তোমার পাপা তোমার পাপার বাসায় থাকবে, আর তুমি থাকবে তোমার মামামের বাসায়। আবৃতি চকিত পিছনে ফিরল। হাতে সাদা অ্যাপ্রন আর টেটোস্কোপ হাতে দাঁড়িয়ে আছে আহান। মামুর কথায় আরসান চোখ বড় বড় করে ফেলে, বলে। কেন কেন? আহান এগিয়ে এসে আরসানকে কোলে তুলে নেয়। অতিরিক্ত সাদাটের মুখটায় একটা চুমু খেয়ে বলে, কেননা তুমি যেমন তোমার মাম্মাকে ছাড়া থাকতে পারো না, তেমনি তোমার মাম্মাও তার মাকে ছাড়া থাকতে পারে না। তাই এখন থেকে তোমার মাম্মাম এখানেই থাকবে, তোমার নানুমণির সাথে। কেন, তুমি কি তোমার মাম্মামের সাথে থাকতে চাও না? আরসান দ্রুত উপর নিচে মাথা দুলিয়ে বলল, চাই চাই, আমি মাম্মাকে ছাড়া কিভাবে থাকবো? মাম্মামকে ছাড়া তো আমার স্লিপি স্লিপি আসে না। আবৃতি কাষ্ট হাসলো। তার ভাইকে কিভাবে যেন সব পরিস্থিতি সামলে নেয়, যেভাবে আবৃতিকে সামলেছে জীবনের নির্মম ধাক্কায়। দুজন যমজ হলেও আহান সবসময় আবৃতিকে একজন বড় ভাইয়ের মতোই আগলে রেখেছে, রাখছে। বিয়ের হয়েও যাবার পরও কেউ আবৃতির পড়াশোনার ব্যাপারে কিচ্ছু বলেনি। তার ভাইটা নিজের দায়িত্বে ওকে গ্র্যাজুয়েশন করিয়েছে। ডাক্তারি না, অন্তত স্নাতকোত্তরটা তো করা উচিত বলেই আবৃতি না করেনি। আবৃতি চোখ দিয়ে ভাইকে কৃতজ্ঞতা জানায়। আহান তাড়া দিয়ে বলল, তাড়াতাড়ি করো না, বাচ্চার স্কুলেই তো যাচ্ছিস, এত সাজগোজের কি আছে, চল। আহান, বাংলা মিডিয়ামে অপশনের এডমিশন করিয়ে দিলে হয় না? আহান স্টেথোস্কোপটা গলায় ঝুলিয়ে আবৃতির দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, কেন, আমার ইংলিশ মিডিয়ামে পড়া ভাগ্নেকে এখন কোন দুঃখে বাংলা মিডিয়ামে পড়াবো? আবৃতি মিনমিন গলায় বলল, ম্যাপল লিপ ইন্টারন্যাশনাল স্কুলে তো শুনছি অনেক খরচ। হোক, তাতে কি, একটা বাচ্চার পড়াশোনার খরচটা আমি সামলাতে পারবো না? না না, সেটা বলছি না। তোর ইন্টারনেট আর কতই বা স্যালারি দেয়, এদিকে মায়ের ঔষধ, সংসারের খরচ, তোর উপর চাপ পড়ে যাবে না? তোকে এত সব চিন্তা করতে হবে না, আমি সব সামলে নেব। ওই রাস্কেলটার কাছ থেকে আরশানকে বড় মুখ করে মুক্তি করে নিয়ে এসেছি। ওর কাছে যেভাবে আরশান ছিল, আমিও আমার ভাগ্নিকে সেভাবে বড় করব, কোনো ত্রুটি রাখবো না। এখন চল, দেরি হচ্ছে। কলিং বেলের আওয়াজে ইরা শোয়া থেকে উঠে বসলো। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো সকাল 11:20। ধ্রুব দুটোই খাবার নিয়ে আসে। প্রেগনেন্সির শুরু থেকেই ধ্রুব বাইরে থেকে খাবার নিয়ে আসে। তেল মশলার গন্ধ ইরা একদম সহ্য করতে পারে না, বমি হয়। ইরা সাবধানে পা ফেলে নিচে নামলো। ধ্রুব যাওয়ার আগে সবসময় পই পই করে বলে দিয়ে যায়, যেন বাসায় না থাকলে হাঁটাচলা না খুবই সাবধানে করে। সেই হিসাবে মনে রেখেই মুচকি হাসলো। তার জীবনটা হঠাৎই যেন এক রঙিন হয়ে উঠেছে। তার ধ্রুব এখন পুরোপুরি তার। কেন যেন তার বিশ্বাস হতে চাইছে না, মনে হয় এখনো স্বপ্নে আছে। দরজা খুলতে ইরা হতবাক হয়ে যায়। আন্টি, আই মিন মা, তুমি? দরজার সামনে একটা বড় ব্যাগ হাতে দাঁড়িয়ে আছে ধ্রুবর মা সাইলা ও আদিত। ইরাকে আপাতমস্তক দেখে গম্ভীর গলায় বললেন, ভিতরে ঢুকতে দেবে না নাকি? তোমার স্বামীর ফ্ল্যাটে আমার আসা নিষেধ। ইরা তড়িঘড়ি করে বলে, ছি ছি মা, এসব কি বলছো? তোমার ছেলের বাড়ি তো তোমারই বাড়ি। ইরার কথা শুনে ধ্রুবর মা খুশি হলেন মনে মনে। এই মেয়েটা শুরু থেকেই তার খুব পছন্দের ছিল। উনি খুব চাইতেন ইরাকে তার ছেলের বউ করতে। বউ তো হয়েছে, কিন্তু তিনি ভেতরে ঢুকে চারিদিকে তাকিয়ে বললেন, ধ্রুব কখন আসে প্রতিদিন? ইরা আমতা আমতা করে বলে, মা, প্রতিদিন তো ও আসতে পারে না। আমি বলতে চেয়েছি দুপুরে কখন আসে? 1:30 বা 2টোয় আসে। সকালে কিছু খেয়েছো? না মা, শরীর ভালো লাগছিল না বলে শুয়েছিলাম। এই অবস্থায় এত বেলা অবধি না খেয়ে না থাকা ঠিক না, জানো না? ইরা কি বলবে ভেবে পেল না। তিনি নিজেই সাথে আনা ব্যাগটা খুলে একটা টিফিন ক্যারিয়ার বের করলেন। টিফিন খুলে বিভিন্ন পদের খাবার দাবার বের করে টেবিলে সাজালেন। এত খাবার একসাথে দেখে ইরার চক্ষু জড়ো গাছ। সে কি মা, এত কিছু কেন এনেছো? তোমাদের জন্য এনেছি, যাও মুখ ধুয়ে খেয়ে নাও, আর সাবধানে যাবে ওয়াশরুমে। ইরা বিভ্রান্ত হয়ে ওয়াশরুমের দিকে গেল।
উনি যে এখানে খাবার নিয়ে ওকে দেখতে আসেনি এটা ইরা নিশ্চিত। তাহলে এসেছেন কেন উনি? দুপুরে ধ্রুব এসে পড়ে, দরজা খুলে দেয় সাইলা বেগম। ধ্রুবর মাকে সেই সময় এখানে থেকে ভীষণ অবাক হয়। সাইলা বেগম গম্ভীর মুখে বলেন, ভেতরে আয়। ধ্রুব ভেতর থেকে শোভায় মাথা নিচু করে বসে। ইরা এক গ্লাস পানি নিয়ে এসে ধ্রুবর গাল গলা ঘাম মুছে দেয়। সাইলা বেগম দুজনকে পরখ করে হঠাৎ বলে ওঠে, দেখ ধ্রুব, যার হয় হয়েছে, এরাকে এখন বাড়িতে নিয়ে আয়। এখন তো আর ওকে সমাজ থেকে লুকিয়ে রাখার কোনো মানেই হয় না। ইরা চমকে ওঠে, ধ্রুবর দিকে তাকায়। ধ্রুব এখনো মাথা নিচু করে আছে, আনমনে কি যেন ভেবে চলেছে। সাইলা ওয়াইদ তীক্ষ্ণ চোখে ধ্রুবর মুখভঙ্গি পরখ করলেন। ধ্রুব যে ভীষণ রকম মানসিক টানাপোড়েনে আছে তিনি সেটা বুঝতে পেরেছেন। মনে মনে দীর্ঘশ্বাস ফেললেন তিনি। নাতিটার জন্য বুকটা পুড়ে যাচ্ছে তার। সব হয়েছে ওই লোকটার জেদের কারণে। মনে মনে মৃত স্বামীকে দোষারোপ করলেন তিনি। ইরা অত কিছু খেয়াল করলো না। ওর ভেতরে ভেতরে বাঁধ ভাঙা খুশি উপচে পড়ছে। এখন আর ওকে এই ফ্ল্যাটে লুকিয়ে লুকিয়ে থাকতে হবে না। এখন আর ওকে ধ্রুব দ্বিতীয় স্ত্রী হয়ে থাকতে হবে না। এখন থেকে সে থাকবে ধ্রুবর প্রথম এবং একমাত্র স্ত্রী। ধানমন্ডির ম্যাপফল লিফট ইন্টারন্যাশনাল স্কুলের সামনে আহান বাইকে ব্রেক কষল। আবৃত্তি বাইক থেকে নেমে চোখ ঘুরিয়ে আধুনিক প্রতিষ্ঠানটা দেখল। এটা ঢাকার অন্যতম মানসম্মত আর একটা ইংলিশ মিডিয়াম স্কুল। আরসানকে আগের স্কুলটা ছিল উত্তরায় ধ্রুবর বাসার থেকে কাছে, কিন্তু আবৃত্তি ধ্রুবর সম্পৃক্ত সব কিছু আজীবনের জন্য ছেড়ে এসেছে। একটা দীর্ঘশ্বাস ফেলে আবৃত্তি ভেতরে ঢুকলো। অফিস কক্ষে যাবতীয় ফর্মালিটি শেষে প্রিন্সিপাল ম্যাম মিসেস কলি হেসে বললেন, বাচ্চার নামটার জন্য কি? আরসান লাফিয়ে উঠে বলে, আলসান ওয়াহিদ মিস। তিনি হেসে বলে, আরশান, তোমার অ্যাডমিশন কমপ্লিট হয়েছে। তুমি এখন থেকে এই স্কুলের একজন স্টুডেন্ট। চাইলে আজ স্কুলটা ঘুরে দেখতে পারো। কাল থেকে ক্লাস অ্যাটেন্ড করো। আহানুর হাত ধরে বলে, চলো মামুর সাথে, তোমার মাম্মামের কথা বলে আসুক। ওরা যেতে প্রিন্সিপাল আবৃত্তির দিকে তাকিয়ে বলল, মিসেস আবৃত্তি, ওয়াহিদ আপনার। আমার নাম আবৃত্তি খন্দকার ম্যাম। আরশানের ফাদারের সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। আবৃত্তি ভীষণ শান্ত গলায় বলল। প্রিন্সিপাল মিসেস কলি অবাক হয়ে তাকিয়ে রইলেন আবৃত্তির দিকে। এত সুন্দরী মেয়েটা বিচ্ছেদ হয়ে গেল। এই পুরুষ জাতি আসলে চাইটা কি? তিনি আমতা আমতা করে বলে, দুঃখিত আবৃত্তি, আমি আসলে বুঝতে পারিনি। ইটস ওকে ম্যাম, আপনি তো জানতেন না। কাল থেকে আরশানকে ক্লাস জয়নিং টাইমে স্কুলে নিয়ে আসো। চাইলে আমাদের স্কুল বাসও বুক করতে পারো। আজকে ছেলের স্কুলটা ঘুরে যাও। আবৃত্তি সাই জানিয়ে উঠে দাঁড়ালো। তারপর ও নাকে বিদায় দিয়ে স্কুলের ভেতরে ঢুকলো। এখন বোধহয় বাচ্চাটার টিফিন পিরিয়ড হয়ে চলছে। প্লেগ্রাউন্ডে বাচ্চারা কেউ টিফিন করছে, না হয়তো কেউ খেলছে। বাচ্চাদের এত আমোদ দেখে আরসান খুশি হয়ে গেল। ম্যাম দেখো, এখানে কত প্লে টয়েস। আবৃত্তি মনে মনে স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। যাক, ছেলেটা সহজেই মেনে যাবে, ভাবেনি। হঠাৎ আবৃত্তি চোখ যায় একটা বাচ্চার দিকে। সব বাচ্চা হাসি খেলায় মেতে থাকলো। গ্রাউন্ডের একপাশে মন খারাপ করে বসে আছে একটা গুলমুলো বাচ্চা। তার সামনে টিফিন ক্যারিয়ারটা অবহেলায় পড়ে আছে। আবৃত্তি বাচ্চাটার বয়স আন্দাজ করলো হয়তো আরসানের বয়সই হবে, কিন্তু বাচ্চাটা এমন মন খারাপ করে বসে আছে কেন? আবৃত্তি কৌতূহল হয়ে এগিয়ে গেল বাচ্চাটার দিকে। সামনে কারো উপস্থিত অনুভব করে ওয়াফা মাথা তুলে তাকালো। আবৃত্তিকে ওয়াফাকে দেখে মুগ্ধ হলো। কত আদুরে এই বাচ্চাটা। ইচ্ছে করলো লাল ফুলকে গাল দুটো টেনে দিতে। ও আদুরে সুরে বলল, তোমার নাম কি সোনা? ওয়াফা চোখ পিট পিট করে বলল, মাহিয়া চৌধুরী ওয়াফা। অনেক সুন্দর নাম, কিন্তু কি হয়েছে বেবি, তুমি এখানে এভাবে বসে আছো কেন? মন খারাপ? ওয়াফা আবৃত্তির আদুরে সম্বোধন গলে গেল। তার ছোট্ট জীবনে এমন ঘটনা নগণ্য। সে উপর নিচে মাথা দোলালো। আবৃত্তি জট করে ওয়াফাকে কোলে তুলে নিল। আবৃত্তি মেয়ে বাচ্চাদের প্রতি অত্যন্ত দুর্বল। আর যদিও হয় ওয়াফার মতো কিউট বাচ্চা, তো তাহলে কথাই নেই। হঠাৎ পেছন থেকে কেউ রাজভারী আওয়াজে ডেকে ওঠে, আম্মাজান। আবৃত্তি ওয়াফাকে নিয়ে চমকে পেছনে ফিরল। একটা বিশাল দেহি উজ্জ্বল শ্যামবর্ণ স্যুট বুট পরা ভদ্রলোক গম্ভীর মুখে দাঁড়িয়ে। ভদ্রলোক তীক্ষ্ণ দৃষ্টিতে আবৃত্তির দিকে তাকিয়ে আছেন, কিন্তু আবৃত্তি কেন যেন লোকটাকে একদমই ভদ্র মনে হলো না। কেন কে জানে? ঐক্য ভ্রু কুচকে আবৃত্তির আপাদমস্তক দেখল, যার কোলে কিনা তার আম্মাজান চড়ে বসে আছে। বোঝার চেষ্টা করলো পরিস্থিতি। আবৃত্তি অবাক চোখে বোঝার চেষ্টা করলো লোকটাকে। ঐক্য আবৃত্তিকে উদ্দেশ্য করে বলল, এক্সকিউজ মি, আপনি কে? আবৃত্তি সেই প্রশ্নের উত্তর না দিয়েই নিজেই প্রশ্ন করে, আপনি কে জানতে পারি?
প্রশ্নের পিঠে প্রশ্ন করা পছন্দ হলো না ঐক্যের। তবু অপরিচিত নারীটির প্রশ্নের জবাব দেওয়া সমীচীন মনে করে বলল। আই এম ঐক্য চৌধুরী, ওয়াফার ফাদার। আব্রুতির কপাল মসৃণ হলো। ইনি তাহলে তার কোলে থাকা অত্যন্ত আদুরে ধাঁচের এই বাচ্চাটার পিতা। আব্রুতি ভদ্রসুলভ হেসে বলল। আসলে বাচ্চাটা এখানে মন খারাপ করে বসেছিল, তাই আমি এগিয়ে এসে করে নিয়েছি। প্লিজ ডোন্ট মাইন্ড। নো, ইটস ওকে। ওয়াফা, আম্মাজান, আসো পাপার কোলে। সবাইকে অবাক করে দিয়ে ওয়াইফা ওদিকে ফিরে গেল। দুই হাতে শক্ত করে আব্রতির গলা জড়িয়ে ধরে চুপটি করে তার কাঁধে পড়ে রইল। আব্রতি অবাক চোখে ঐক্যর দিকে তাকালো। ঐক্য বুঝল তার আম্মা জান তার উপর খেপেছে। ঐক্য ব্যস্ত কণ্ঠে বলল। কি হলো ওয়াফা, আসো পাপার কোলে। ওয়াইফার কোনো রূপ নড়চড় নেই। আব্রতি অবাক নয়নেই একবার বাচ্চাটাকে দেখছে আর একবার বাচ্চার বাবাটাকে। বোঝার চেষ্টা চালাচ্ছে এদের আসলে হয়েছেটা কি। ঐক্য আব্রতির এমন দৃষ্টি দেখে বিব্রত হলো। এগিয়ে এসে ওয়াফাকে টেনে আব্রতির কোল থেকে টেনে নিতে চাইল। ওয়াফা দুই পায়ে আব্রতির কোমর চেপে ধরল। ওয়াফার কোনোরূপ নড়চড় নেই। আবৃত্তি অবাক নয়নে একবার বাচ্চার দিকে তাকাচ্ছে তো আরেকবার বাচ্চার বাবাকে। বোঝার চেষ্টা চালাচ্ছে এদের আসলে হয়েছেটা কি। ঐক্যের আবৃত্তির এমন দৃষ্টি দেখে বিব্রত হলো। এগিয়ে এসে ওয়াফাকে টেনে আবৃত্তির কোল থেকে টেনে নিতে চাইল। ওয়াফা দুই পায়ে আবৃত্তির কোমর চেপে ধরল। ঐক্য অসহায় চোখে আবৃত্তির দিকে চাইল। আবৃত্তির ভীষণ হাসি পেল অচেনা এই লোকটির নাস্তানুবোধ অবস্থা দেখে। এইদিকে আহানের হাতের মুঠোয় থাকা ছোট্ট আরসান ভেতরে ভেতরে প্রচণ্ড ঈর্ষায় ফুঁসতে লাগলো তার মাম্মামের কোলে ওয়াফাকে দেখে। বেচারা অনেকক্ষণ সহ্য করছিল, কিন্তু এই মেয়েটা তো তার মাম্মামের কোল থেকে তো নামছেই না। হঠাৎ সবাইকে অবাক করে দিয়ে আরসান দুই ঠোঁট চেপে ধরে দৌড়ে গিয়ে ওয়াফার উঁচু করে বাঁধা ঝুড়িটা একটা টান মারল। ওয়াফা ফাল মেরে উঠে পেছনে তাকায়। আরসান চোখ পাকিয়ে শাঁসিয়ে বলে, এই মেয়ে, আমার মাম্মামের কোল থেকে নামো, নামো বলছি। ওয়াফা কিছুক্ষণ ফ্যাল করে আরসানের দিকে রাগের লাল টমেটোর মুখটার দিকে তাকিয়ে রইল। হঠাৎ হলো কাঁপিয়ে ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে দেয়। এদিকে কি থেকে কি হয়ে গেল আব্রতের ঐক্য অবাক হওয়ার সুযোগটিও পেল না। কি কাণ্ড! আব্রতি ভরকে গেল নিজের শান্তশিষ্ট বাচ্চাটার এইরূপ অশান্ত রূপ দেখে। এদিকে কোনোদিন শরীরে ফুলের টোকা না পাওয়া ঐক্য চৌধুরীর আলালের দুলালি ওয়াফা মৃদু ব্যথায় পাওয়ার গলা ফাটিয়ে কাঁদছে। ঐক্য পাগলের মতো শুরু করলো মেয়ের কান্নায়। ওয়াফাকে আব্রতের কোল থেকে এক প্রকার ছিনিয়ে নিয়ে গালে এলো পাতারি কতগুলো চুমু খেলো। ভোজ হওয়ার পর থেকে ওয়াফা এইভাবে কোনোদিন কাঁদেনি। বলতে গেলে ঐক্য কোনোদিনও সেই সুযোগটিই দেয়নি। ঐক্যের এক মুহূর্তের জন্য মনে পড়ে গেল সেই সময়টা যখন তার দুধের বাচ্চাটা তার স্বর চেঁচিয়ে কাঁদতো মায়ের বুকের এক ফোঁটা দুধের জন্য। আব্রতি অসহায় চোখে ঐক্যর দিকে তাকালো। লোকটা গ্রাউন্ডের এপাশ ওপাশ হেঁটে হেঁটে ও আবার কান্না দমানোর প্রচেষ্টায়, কিন্তু ননস্টপ সেই কান্না থামার নামই নেই। আব্রতি রেগে মেগে আরসানকে কষে এক ধমক দিল। মামামের এত জোর ধমক খেয়ে আরসান কেঁপে ওঠে। আব্রতির দিকে ছলছল অভিমানী চোখে তাকিয়ে আরসান ঠোঁট ফুলিয়ে কেঁদে দেয়। দুজন বাচ্চার এহেন কান্নায় গ্রাউন্ড রুমে এক প্রকার শোরগোল লেগে গেল। আহান ঘর থেকে বের হয়ে তৈরি করে ভাগ্নিকে কোলে তুলে নিল। আব্রতি এখনো রাগান্বিত চোখে আরসানের দিকে তাকিয়ে আছে। আহান ফিসফিসিয়ে আওয়াজে বলল, আবৃত্তি, আমি ওকে বাইরে নিয়ে যাচ্ছি, তুই প্লিজ ঐক্য স্যারের সরি বলে আয়। আব্রতি মাথা নাড়িয়ে ঐক্যর দিকে এগোলো। আমতা আমতা করে কিছু বলতে নিলেই ঐক্য রাজভারী আওয়াজে বলল, বাচ্চারা কি বকলেন কেন? ছোট বাচ্চারা এমন করতেই পারে। বাচ্চার সব কাজে শাসন করতে যাবেন না, হিতে বিপরীত হতে পারে। আব্রতির হতবিম্বল হয়ে তাকিয়ে রইল ওস্তাদ রূপে ঐক্যের দিকে। ওয়াফা আব্রতির দিকে ফিরল। আব্রতি মায়াভরা চোখে চাইল। খেঁতে ফুটে চোখ মুখ ফুলিয়ে ফেলা ওয়াফা ইতস্তত ভঙ্গিতে এগিয়ে গিয়ে কোলে থাকা ওয়াফার কপালে চুমু খেলো। ঐক্যকে উদ্দেশ্য করে বলল, আয়শানের তরফ থেকে আমি ক্ষমা চাইছি। ওয়াফা বাবু, আন্টিকে ক্ষমা করে দিও। ওয়াফা নাক টেনে দিয়ে বলল, আন্টি তুমি অনেক সুন্দর, তাই না পাপা? আবৃত্তি গোল গোল চোখে একবার ওয়াফা তো একবার ঐক্যর দিকে চাইল। ঐক্য বিপ্রতি হয়ে চোখটা অন্যদিকে ফিরিয়ে নিল। বোঝা যায় এমন পরিস্থিতিতে ওয়াফার এমন কথা কারোরই হজম হয়নি। পাপার থেকে নিজের করা প্রশ্নের উত্তর না পেয়ে ওয়াফা ঐক্যের গলায় বাঁধা টাইটা টেনে বলল, কি হলো পাপা, বলো আন্টি সুন্দর না? ঐক্য জানে তার মেয়ের খবর, তাই ইতস্ততভাবে বলল, হ্যাঁ সুন্দর। আব্রতি বোকা বোকা চোখে ঐক্যর দিকে তাকিয়ে রইল। পরক্ষণে ভর ভর করে বলল, ওয়াফা মামনি,
আমি আসি কেমন? বাই। এই বলে আবৃতি ছুটে পালালো। ঐক্য সেই দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। আজ কার মুখ দেখে ঘুম থেকে উঠেছে কে জানে। এইসব কি হচ্ছে আজ? ঐক্য ঠান্ডা চোখে মেয়ের দিকে তাকালো। অপা চোখ পিটপিট করে আবৃতির গমন পানে চেয়ে আছে। ইচ্ছে তো করছে আবৃতির মতো কষে একটা ধমক দিতে, কিন্তু এটা হয়তো ঐক্যের পক্ষে কোনোদিনও সম্ভব হবে না। ঐশী, এই ঐশী শোন। কারো ডাকে ঐশী অবাক হয়ে পেছনে তাকালো। ব্যাচমেট বিথি দৌড়ে এসে দাঁড়ালো। ঐশী ভ্রু কুঁচকে বলল, কি হয়েছে? এভাবে দৌড়াদৌড়ি করছিস কেন? বিথি হাঁপাতে হাঁপাতে বলল, আহান স্যারের বাইকে না আজ একটা মেয়েকে দেখেছি। ঐশীর কুচকানো ভ্রুযুগল শিথিল হয়ে যায়। চেহারা আদলে নেমে আসে আমাবস্যার ছায়া। ঢোক গেলে জিজ্ঞেস করে, মানে কাকে? আর কোথায় দেখেছিস? ধানমন্ডি ৩২ নম্বর রোডে বাইকের পেছনে ইয়াং একটা মেয়ে ছিল। জানিস মেয়েটা কি সুন্দর, একদম আহান স্যারের মতন ধপধপে ফর্সা। বুকটা কেমন টনটন করে উঠল ঐশীর। নয়ন যুগল না চাইতেও ভরে উঠল। প্রচণ্ড শক্ত ধাঁচের এই মেয়েটা এই এমন জায়গায় ভীষণ দুরকম দুর্বল। সেই জায়গাটার নাম হলো আহান খন্দকার। দেখেই ঐশীর মুখটা দেখে মায়া লাগলো। মেয়েটা আহান স্যারের প্রতি কি পরিমাণে দুর্বল এটা ব্যাচের প্রায় সবাই জানে। ঐশীকেও আশ্বস্ত করে বলল, আরে হতে পারে কাজিন বা রিলেটিভ কেউ। আর স্যারের গার্লফ্রেন্ড থাকলে আমরা শুনতাম না। এখন চল তো, রাউন্ডে চল, দেরি হচ্ছে। রাউন্ড শেষে ঐশী আজকে রোগীদের স্ক্রিপ্টগুলো জমা দিতে আহানের কেবিনে নক করলো। ভেতর থেকে আহান ডাকলো। কামিং। ঐশী চোখ নামিয়ে ভেতরে ঢোকে। আহান আর চোখে তাকিয়ে দেখে হোয়াইট টি শার্ট আর ব্লু ডেনিম প্যান্ট পরিহিত বছর 24-এর শ্যামলা বরণের মায়াবী মেয়েটাকে। ঐশী ফাইলগুলো হাতে নিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আহান চশমাটা ঠেলে গলা খাকারি দিয়ে বলল, সিট ঐশী। ঐশী ফাইলগুলো টেবিলে রেখে বসলো। আহান ফাইলগুলো চেক করে সাইন করে দিল। ঐশীকে এইভাবে চুপচাপ বসে থাকতে দেখে আহান অবাক হলো। কেননা অন্য সব দিনে মেয়েটা এই টপিক ওই টপিক নিয়ে আহান নানা রকম প্রশ্ন করত, কিন্তু আজ হলো কি? ঐশী, আর ইউ ওকে? ঐশী হুট করে দাঁড়িয়ে গিয়ে বলল, জি স্যার, আমি একদম ঠিক আছি। আর কারোর জন্য কেউ ব্যাঠিক থাকে না, ঠিকই মানিয়ে নেয়। আছি। এই বলেই গটগট পায়ে কেবিন থেকে চলে গেল। এদিক আগামাথা না বোঝা আহান হতবুদ্ধি হয়ে আওড়ায়। এর আগে রানীর আজ হলোটা কি? রাত দুটোর ঘর অনেক আগে পেরিয়েছে, কিন্তু চোখে ঘুম নেই জোবায়াদার বেগমের। তাহাজুদ পরে আসবে হাতে দেওয়ালে টাঙানো মৃত স্বামীর ছবিটার দিকে অশ্রুসিক্ত দৃষ্টিতে তাকিয়ে আছেন। জোবায়দা বেগম ঐক্যের বাবা ওয়াসিফ চৌধুরী মারা যান। আপাতত দৃষ্টিতে এটা অ্যাক্সিডেন্ট মনে হলেও এটা ছিল একটা পরিকল্পিত খুন। সফল ব্যবসায়ী ওয়াসিফ চৌধুরী শত্রুর অভাব ছিল না। ওয়াসিফ চৌধুরীর সাথে খুব অল্প বয়সে বিয়ে হয় কিশোরী জোবায়দা বেগমের। বিয়ের আগে সপ্তদশী সুন্দরী জোবায়দা বেগমের অনেক কেঁদেছিলেন বিয়ে করবেন না বলে, কিন্তু সেই স্বামীকেই জোবায়দা বেগম বিয়ের পর পাগলের মতো ভালোবেসেছিলেন। আসলে ওয়াসিফ চৌধুরী এমন একজন মানুষ ছিলেন যাকে ভালোবেসে না থাকা যায় জোবায়দা বেগমের পক্ষে সম্ভব ছিল না। তার ছেলেটাও ঠিক যেন তার স্বামীর প্রতিচ্ছবি। কি পাগলের মতোই না ভালোবেসেছিল ওই ছলনাময়ীটাকে তার ছেলেটা, কিন্তু সেই বিনাশিনীটা কি করলো, তার ছেলেটাকে একদম শেষ করে দিয়ে গেল। হঠাৎ বাইরে থেকে গাড়ির তীব্র হর্ন ভেসে আসলো। জোবায়দা বেগম চোখ মুছে বিছানার দিকে তাকালেন। সেখানে এলোমেলোভাবে একটা পিঙ্ক টেডি বিয়ার জড়িয়ে ঘুমিয়ে আছে ছোট্ট ওয়াভা। জোবায়দা বেগম কম্পিউটারটা নাতনির গায়ে আরেকটু জড়িয়ে দীর্ঘশ্বাস ফেলে রুম থেকে বেরিয়ে গেলেন। শীতকালে আরামদায়ক ঘুম ছেড়ে কাজের খালা রিমলি যায় দরজাটা খুলতে। প্রতিদিন মধ্যরাতে কাঁচা ঘুম ভেঙে যায়, দরজা খুলতে হয় বলে মহিলা বেজায় বিরক্ত। মনে মনে গজগজ করতে করতে এগোন দরজাটা খুলতে। ওপর থেকে জোবায়দা বেগম রাশভারী আওয়াজে ডাকেন, রিমলি। রিমলি পেছন ফিরে দেখে জোবায়দা বেগম নামছেন। জি আম্মা। তুমি যাও ঘুমাও, দরজা আমি খুলছি। রিমলি মাথা নাড়িয়ে চলে গেল। জোবায়দা বেগম গায়ে শালটা আর একটু জড়িয়ে নিয়ে বাড়ির সরদর দরজাটা খুলে দেন। বাইরে মদ খেয়ে মাতাল ঐক্যকে কোনো মতে ধরে রেখেছে ড্রাইভার আর তার বিয়ে রবিন। ঐক্যে টালমাটাল পায়ে দাঁড়িয়ে আছে জোবায়দা বেগম শান্ত দৃষ্টিতে নিজের মাতাল ছেলের দিকে তাকিয়ে বলেন, ওকে নিজের রুমে নিয়ে যাও রবিন।
রবিন সাই জানিয়ে ঐক্যকে ধরে ঘরে নিয়ে যায়। নিজের রুমে কিং সাইজের বিছানায় ঐক্যকে শুইয়ে পায়ের জুতো খুলে দেয় রবিন। জুবাইদা বেগম ছেলেকে পরখ করে গম্ভীর গলায় বলে ওঠেন, সারা রাত মদ খেয়ে পড়ে থাকলে ব্যবসা সামলাই কখন? রবিন হঠাৎ কেমন করে যেন বলে ওঠে, ম্যাম কিছু একটা করুন, স্যার দিন দিন নিজেকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছেন। এভাবে আর কতদিন? জুবাইদা বেগম চোখ জোড়া ছলছল করে ওঠে, ধরা গলায় বলে, আমার আর কি করার আছে বলো তো বাবা? গত 3 বছর ধরে তো আর কম বোঝালাম না। ছেলেটাকে নিজের মেয়ের দোহাইও দিলাম। যে নিজেকে নিজেই ধ্বংসের জন্য নামে, তাকে কি বোঝানো সম্ভব? আমার আর কি করার আছে বলতে পারো? বলতে বলতে ঝরঝর করে কেঁদে দেয় জুবাইদা বেগম। জুবাইদা বেগমের আহাজারিতে রবিনের নিজেরও চোখে পানি জমে। ঐক্যের বিয়ে হিসেবে আজ রবিন 6 বছর যাবতও আছে। ওয়াসিম চৌধুরী মৃত্যুর পর তার 23 বছর বয়সের যুবক ঐক্যকে বাবার রেখে যাওয়া ব্যবসার হাল ধরতে হয়। প্রখর বুদ্ধিদীপ্ত ঐক্য সেই গুরু দায়িত্ব অন্তত নিষ্ঠা ও কৌশলে সামলিয়ে নিয়েছিল। ডুবে যেতে দেয়নি তার বাবার রক্ত পানি করা ঐশ্বর্য। কিন্তু 3 বছর আগে সেই ঝড়ে সব লণ্ডভণ্ড হয়ে যায়, ধূলিসাৎ হয়ে যায় ঐক্য নামক সেই দৃঢ় শক্তি যা এতদিন দুহাতে নিজের পরিবার, ব্যবসা সব আগলে রেখেছিল। সেই অকস্মাৎ ধাক্কাটা শক্ত মনের অধিকারী ঐক্য সামলিয়ে উঠতে পারেনি। ফলস্বরূপ নিজেই নিজেকে ধ্বংসের খেলায় মেতেছে। ম্যাম, জোবাইদা বেগম চোখের পানি মুছে বলেন, হ্যাঁ বলো রবিন। আমার মনে হয় স্যারকে আবার বিয়ে করানো উচিত। একজন মানুষের মায়ায় ফের একবার পড়ে গেলে স্যার দেখবেন ঠিকই ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাবেন। জোবাইদা বেগমকে ভাবুক দেখা গেল। রবিন ফের বলে ওঠে, একটা নারী যদি একজন পুরুষকে ধ্বংস করতে পারে, তাহলে একজন নারী পারে সেই পুরুষকে সঠিক পথে আনতে পারে। জোবাইদা বেগম থমকালেন কিছুটা। তিনি নিজেও ঐক্যর বিয়ের ব্যাপারে কয়েকদিন ধরে ভাবছেন। ওনার বয়স হচ্ছে, মানুষের মৃত্যুর ভরসা নেই। অন্তত একমাত্র ছেলেকে এই অবস্থায় রেখে তিনি শান্তিতেও মরতে পারবেন না। আর ম্যাম, যার জন্য আজ স্যারের এই অবস্থা, সে তো দিব্যি ঘুরে বেড়াচ্ছে। তাহলে স্যার কেন ওই মেয়ের জন্য ধুকে ধুকে মরবেন? রবিনের কথায় জোবাইদা বেগম মনে মনে এক কঠিন সিদ্ধান্ত নিলেন। কাল সকালেই তিনি ঐক্যর সাথে এই ব্যাপারে কথা বলবেন। এবার ঐক্যর কোনো না তিনি শুনবেন না। অনেক হয়েছে নিজের খেয়াল খুশি মতো চলা। এবার অ্যাসপার উসপার করেই তবে তিনি দম নেবেন।